comes alive with crabbing song. ইয়েস, আমি রাস্তার আছির সাথে এবং ভূত এফএম শুরু করার আগে আপনাদের সবাইকে একটা খবর জানিয়ে শুরু করতেছি আজকের ভূত এফএম। ফাইনালি বার্গার কিং ইজ হিয়ার ইন বাংলাদেশ। এটা একটা গুড নিউজ সবার জন্যই এবং আমরা অনেকে অপেক্ষায় ছিলাম এটার জন্য। এবং বাংলাদেশে এই প্রথম বিশ্ব জুড়ে হোম অফ ওয়ার্পার হিসেবে জনপ্রিয় কুইক সার্ভিস রেস্টুরেন্ট বার্গার কিং বনানীতে 9 ডিসেম্বর আজকে দুপুর 3টা থেকে অফিসিয়ালি আউটলেট চালু করলো। অ্যান্ড বার্গার কিং এর ওয়ার্ল্ড ফেমাস ফ্লেম গ্রিলড ওয়ার্পার এবং বিভিন্ন সিগনেচার রেসিপিস সহ আরো অনেক মজার আইটেমস এখন থেকে এনজয় করতে পারবো আমরা ফুড লাভার্সরা। এবং বার্গার কিং এর গ্র্যান্ড ওপেনিং প্রিপারেশন চলছে বনানী 11 নম্বরে, কিন্তু প্রিপারেশন হয়ে গেছে অলরেডি, আমরা আমাদের কাছে চলে এসেছে। আমরা কিছুক্ষণের মধ্যে সেটা টেস্ট করে জানাবো। এবং আপনারা যারা ধানমন্ডি, উত্তরা এবং বসুন্ধরায় থাকেন তাদেরকেও বলছি যে আপনাদের কাছেও খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে বার্গার কিং এর এই চমৎকার আউটলেট গুলো। সো স্টেশন রেডিও ফুর্তি এবং আমাদের কাছ থেকে এই সমস্ত খবর ইনশাল্লাহ ভবিষ্যতে আপনারা পাবেন। আপাতত এখন আমরা ঘটনায় চলে যাব। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভূত এফএম এ। এবং আজকের ভূত এফএম এ আমি রাসেল আছি আপনাদের সাথে এবং আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। এবং আপনাদের আজকে অন্যদিনের মতো আজকে আপনাদের দাম সব ঘটনা কিছুক্ষণের মধ্যে আমরা শোনাবো। সবার আগে জানিয়ে দিই কিভাবে আমাদেরকে SMS করতে হবে। আমাদের যদি SMS করতে চান তাহলে SMS করার নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস আপনার নাম, স্পেস আপনার মেসেজ আর পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যদি আমাদের ইমেইল করতে চান আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhotfm@radiofurti.fm which is bhotfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদেরকে। এবং অডিও ক্লিপ পাঠাতে হলে ঠিক একইভাবে ইমেইলের সাথেই পাঠিয়ে দেবেন। আর যদি আপনি চান যে আমাদের সাথে আপনি লাইভ এসে শেয়ার করবেন তাহলে এই চাইতে ভালো কিছু হতেই পারে না। আর আমাদের দুটো পেজ রয়েছে, ফেসবুক পেজ, সেখানে আপনি যে কোনো মুহূর্তে যখন তখন গিয়ে কিন্তু আপনি অবশ্যই 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 আপনার মতামত জানাতে পারেন। আজকে যারা গেস্ট রয়েছেন তাদের একটা ভিডিও আমরা অলরেডি আপলোড করে দিয়েছি। এবং আমাদের দুটো পেজ রয়েছে, একটা পেজ www.facebook.com/radio.furti and www.facebook.com/bhotfm.russell। রাসেল স্পেলিংটি হচ্ছে RUSSELL। আমাদের সঙ্গে আজকে আমাদের সাথে কিছু মেডিকেলের ঘটনা আমরা শুনবো, কিছু অডিও ক্লিপ আমরা শুনবো। তো আমাদের সাথে হসপিটালের ঘটনা নিয়ে এসছেন আমাদের একজন লিসেনার। তিনি ঢাকা থেকে আসেননি, যখন এরকম ঢাকার বাইরে থেকে কেউ আসে তখন আমাদের খুব ভালো লাগে যে ঢাকায় আমরা ব্যস্ততার কারণে অনেকে আসতে পারি না, রাত 12টা হলে অনেক ধরনের ব্যস্ত থাকি। বাট ঢাকার বাইরে থেকে যখন কেউ আসেন না তখন খুব অন্যরকম লাগে, কতটা ভালোবাসা আমাদের জন্য সেটা বোঝা যায়। তো আমাদের সঙ্গে এরকমই একজন আজকে জয়েন করেছেন, তিনি এসছেন কুমিল্লা থেকে, রাইট? কুমিল্লা থেকে। তো আমরা তার সাথে একটু পরিচিত হই। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনা শুনবো আমরা। হ্যালো লিসনার্স, আমি মোহাম্মদ আতিকুর রহমান, এসেছি কুমিল্লা থেকে। আমি ইস্টার্ন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, আমি ইস্টার্ন মেডিকেল কলেজে 5th ইয়ারে পড়ছি। আচ্ছা, আপনার ঘটনায় চাই তাহলে আমরা কি হসপিটালের ঘটনা দিয়ে শুরু করতে পারি তো না? হ্যাঁ, শিওর। ওকে, তাহলে আমরা ঘটনায় চলে যাই। আচ্ছা, আমার প্রথম যেই ঘটনাটি আমি শেয়ার করতে চাই সেটি আমার এক ফ্রেন্ডের কাছ থেকে নেওয়া। ফ্রেন্ডের নাম হচ্ছে তানভীর। সে আমাকে ঘটনাটি শেয়ার করে। একটা প্রাইভেসির কারণে আমি মেডিকেল কলেজটির নাম বলতে চাচ্ছি না, যে কোনো একটি পাবলিক মেডিকেল কলেজ, ছাত্রাবাস। ফার্স্ট ইয়ারে এক স্টুডেন্ট ভর্তি হয়েছিল। তো আমরা জানি যে ফার্স্ট ইয়ারে অ্যানাটমি পড়তে হয়, যেখানে মানুষের স্কেলেটন নিয়ে পড়তে হয়। তো ছেলেটি একাই থাকতো হোস্টেলে। তার যে সিনিয়র ভাই ছিল রুমমেট হিসেবে, সে থাকতো বাসায়, প্রায় সময় বাসায় থাকতো। তো একদিন সে রাতে একাই স্টে করছিল হোস্টেলে।
আর সে যখন বোনস সেটটি নতুন কিনে নিয়ে আসে, সেটা আগে কখনো কোনো স্টুডেন্ট পড়েনি, সদ্য রেডি করা বোনস সেট। তো সে একটা বক্সের মধ্যে তার বোনস সেটটি তার ব্যাটের নিচেই রেখে দেয়। মাঝরাতে তার ঘুম ভেঙে যায়, বোনস সেটটিকে মনে হচ্ছে বক্স সহ কেউ নাড়ছে। আচ্ছা। তো এমন শব্দ শুনে সে ভাবে যে সেটা আমলে নেয়নি, নর্মাল ব্যাপার ভাবে, কিন্তু প্রায়ই এমন ঘটতো মাঝরাতে। একদিন তার ঘুম ভেঙে যায় প্রচন্ড নাড়ার শব্দে। সে ঘুম থেকে জেগে দেখে বক্স থেকে স্কেলেটন গুলো নিচে ফ্লোরে নামানো সবগুলো। ও মাই গড! এবং সে তো নিচে নিশ্চয়ই নামাননি, অন্য কেউ? হ্যাঁ, সে নামায়নি এবং সে বক্সেই তুলে রেখেছিল। তো সে তারপর দিন সকালে আইটেম দিতে যায় একটা বোনসের উপর, ভাইবা এক্সাম। আচ্ছা। যখন সে তার রোমে ফেরার পর দেখতে পেল যে সবগুলো বোনস তার বক্স থেকে ফ্লোরে নামানো, কিন্তু সে রেখে গিয়েছিল বক্সের ভিতরে। তার রুমমেটও ছিল না, লক আগের জায়গায় ছিল। আচ্ছা। তো সে ব্যাপারটাকে অ্যাবনর্মাল ভেবেও পাত্তা দেয় না। তো এরকম প্রায় সময়ই ঘটতো, মনের অজান্তেই সে এগুলো এসকেপ করে যেত। একদিন হলো সে সন্ধ্যার দিকে তার হোস্টেল রুমে ফিরে আসে। ফেরার পর সে দেখতে পেল যে তার সবগুলো বোনস নিচে রাখা, কিন্তু সে আজকে পরীক্ষা করার জন্যই মনে করে যাওয়ার আগে বক্সের মধ্যেই সবগুলো বোনস রেখে গিয়েছিল। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে যে সে এসেই দেখে যে ফ্লোরের ঠিক মাঝখানে সবগুলো বোনস অ্যারেঞ্জ করে রাখলে পূর্ণ একটা কঙ্কাল তৈরি হয়ে যায়, ঠিক সেভাবেই বোনস গুলো সাজানো। এই ঘটনাটি থেকে সে চিৎকার করে ওঠে, পাশের সিনিয়র ভাইদেরকে ডাকে, সবাই ওকে সান্ত্বনা দিয়ে সামহাও ম্যানেজ করে। তো ঈদের সময়টা ঘনিয়ে আসছিল, ঈদের ছুটিতে সবাই বাসায় চলে গিয়েছিল, সেও যাবে, ঈদের পরেই তার এক্সাম, সেজন্য বোনস সেটটি তার সাথে করে নিয়ে যায়। তো যখন সে গ্রামের বাড়িতে যাচ্ছিল 7:30 কি 8টা সন্ধ্যা, তো যাওয়ার পথে একটা অটো রিকশার মধ্যে সে ওঠে তার বোনসের ব্যাগটা নিয়ে। সাথে একটি মাত্র যাত্রী, তারা মোট 3 জন, একজন চালক আর একজন সে আর একজন যাত্রী। কোনো কথা নেই, গম্ভীর সবাই। গ্রামের রাস্তা দিয়ে জোনাকির আলো ছড়ছিল আর দুই পাশে ধান ক্ষেত। সে যাচ্ছিল, এমন সময় হঠাৎ তার পাশের যাত্রীটি বলে উঠল যে, আপনি আপনার এই ব্যাগটাতে কি রেখেছেন? সে বলল, আমি মেডিকেল স্টুডেন্ট, এখানে আমি মানুষের কঙ্কাল রেখেছি, আমি পড়াশোনা করি। তখন বলল যে, না, আপনি বোনসটি আর পড়বেন না। সে বলল যে, কেন আমি পড়বো না? এটা তো আমার প্রফেশন, আমি স্টুডেন্ট, আমাকে পড়তেই হবে, আপনি বলার কি? একটু রাগান্বিত স্বরে বলল। তো লোকটি বলল যে, বেশি কথা বলতে পারবো না, বললাম যে পড়বেন না, ব্যাস। তো সে এটাতে ভয় পেয়ে যায়। বাসায় যাওয়ার পর সে বোনস নিয়ে স্টাডি করে। যখন সে হোস্টেলে ফিরে তখন দেখতে পেল যে তার 2টা বোনস মিসিং। তো বাসায় খবর দেওয়ার পর সব জায়গায় খুঁজেও তার 2টা মিসিং বোনস বাসায় কোথাও পাওয়া গেল না। তো সে স্টাডি করছিল। তারপর দিন ক্লাসে যখন যায়, সে ক্লাস থেকে এসে দেখে সবগুলো বোনস আগের মতোই একটা পূর্ণাঙ্গ স্কেলেটন তৈরি করা ফ্লোরের মধ্যে। আচ্ছা। শুধু ওই 2টা বোনস মিসিং। তো সে এবার আর ঠিক থাকতে পারে না, অনেক চিৎকার করে প্রচন্ড ভয় পেয়ে যায় এবং সবাইকে ডাকে। এই ঘটনা নিয়ে তোলপাড় হয়ে যায় হোস্টেলে। সবাই মিলে সিদ্ধান্ত নিল যে মসজিদের ইমাম, পার্শ্ববর্তী যে মসজিদ, ওখানকার ইমামকে খবর দিবে। তো ইমামকে খবর দেওয়ার পর, ইমামের নাম ছিল আব্দুল হাই, ইমামকে খবর দেওয়ার পর ইমাম বলল যে, যেহেতু এই কঙ্কালটি নিয়ে এমন হচ্ছে, আপনি একটা কাজ করেন, এটাকে মাটিতে কবর দেওয়ার মতো করে সামথিং পুঁতে দেন, এটা আপনি নতুন একটা সেট নিয়ে নেন। তো রাসেল ভাই, একটা কথা বলে রাখা ভালো যে সেই যে বোন সেটটি নেয় সেটা নিয়েছিল ওই মেডিকেল কলেজেরই ডোম, যারা লাশ কাটে, ওর কাছ থেকে কিনেছিল। আগে সেটা কখনো কেউ পড়েনি। তো ইমাম সাহেবের কথা অনুযায়ী সে বোনসটিকে সিদ্ধান্ত অনুযায়ী সে মাটির নিচে গর্ত করে কবরের মতো করে পুঁতে দেয়। তারপর থেকে আর কোনো সমস্যা হয়নি। এটাই ছিল রাসেল ভাই আমার ঘটনা।
অলরাইট, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অনেক 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 ধন্যবাদ। আমাদের সঙ্গে আরো একজন অতিথি আছেন আজকে, আমরা তার কাছে যাব, তবে তার আগে কিছু SMS পড়বো আমরা। হৃদয় আমাদের দেখতে পাচ্ছি মিরপুর থেকে SMS করেছেন এবং তিনি লিখেছেন যে তিনি শুনছেন আমাদেরকে এবং তার কাছে অনেক ভয় লাগছে সেটা তিনি জানিয়েছেন। আমাদের সাথে আছেন রকি নেত্রকোনা থেকে এবং তিনিও আমাদের সঙ্গে আছেন। নাজমুল হাসান আমাদের সাথে আছেন এবং তিনি বলছেন ইটস সো অসম স্টোরি। এবং আমাদেরকে দেখতে পাচ্ছি যে আমাদেরকে এছাড়াও রনি SMS করেছেন গাজীপুর থেকে, জুবাইর আব্দুল্লাহ SMS করেছেন এবং SMS করেছেন শোভন, SMS করেছেন আমাদেরকে কুতুবালি সিংড়া থেকে এবং মিশু আমাদের গোবিন্দগঞ্জ গাইবান্ধা থেকে SMS করেছেন আমাদেরকে। তন্নি বংশাল মেডিকেল কলেজের ঘটনাটা শুনতে ভালো লাগছে, ফার্স্ট ঘটনাটা ভালো ছিল। বাহার খিলগাঁও থেকে SMS করেছেন যে এবং তিনি বলেছেন যে ভূত আসাম ইজ পার্ট অফ মাই লাইফ। আমাদেরকে মসিউর SMS করেছেন, মসিউর রহমান তুষার, লাভ ইউ ভূত আসাম। আমাদেরকে এছাড়াও MD দেলাওয়ার হোসেন SMS করেছেন, ধ্রুব SMS করেছেন আমাদেরকে সৌরভ। এছাড়াও চাঁদপুর থেকে তিনি SMS করেছেন। কিং ফয়সাল জিঞ্জিরা থেকে আমাদের SMS করেছেন। অভিজিৎ ভট্ট তো আমাদের SMS করেছেন ভট্টাচার্য, অভিজিৎ ভট্টাচার্য। আমাদের অপু আমাদের SMS করেছেন ময়মনসিংহ থেকে। হাসান খান আমাদের বিশ্বনাথ সিলেট থেকে SMS করেছেন। এছাড়া আমাদের SMS করেছেন জিলান, এছাড়াও MD মাহাদি, এছাড়াও অনামিকা ফরিদপুর থেকে। এছাড়াও আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই। তো আপনি যদি SMS করতে চান তাহলে চলে যান মোবাইলের মেসেজ অপশনে, সেখানে গিয়ে টাইপ করুন ফুর্তি FORT ফুর্তি স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দেন 9840 নাম্বারে। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। আরেকবার প্লিজ একটু বলতে হবে আপনাকে। হ্যালো এভরিওয়ান, আমি মারুফ শুভ মিরপুর থেকে এসেছি। জি, আপনার ঘটনা শুনি। জি রাসেল ভাই, থ্যাংক ইউ আমাকে আবার ডাকার জন্য। আজকে আপনাদের সাথে আমি যে স্টোরিটা শেয়ার করব, এটা আমার ফ্রেন্ডের কাছ থেকে স্টোরিটা আমি কালেক্ট করেছি। এই ঘটনাটা ঘটেছে জামালপুরের JFCO কলোনিতে। তো আমার ফ্রেন্ডরা ওই কলোনিতে থাকে আর আমার ফ্রেন্ডের মা ওই কলোনির হসপিটালে জব করে। আর এই ঘটনাটা ঘটেছিল রাসেল ভাই ওই হসপিটালের নাইট গার্ডের সাথে। তো ওই হসপিটালের একেবারে পিছে একটা কবরস্থান আছে। ওই কবরস্থানটার মধ্যে তাদেরকেই কবর দেওয়া হতো যাদের আসলে কোনো রিলেটিভ নাই। এই টাইপের লোকদেরকে এলাকার এই টাইপের লোকদেরকে ওই মানে কবরস্থানে মানে করা হতো, কবর দেওয়া হতো। তো ওই কবরস্থানটা নিয়ে অনেক ধরনের ঘটনা ছিল। এর জন্য ওই হসপিটালে রাতের বেলা 2টা গার্ড ডিউটি করতো। তো যেই গার্ডের সাথে এই ঘটনাটা ঘটেছে তার নাম হচ্ছে হাসান। তো তার সাথে যে ছিল সে 1 উইকের মানে ছুটিতে ছিল। তো তাকে একাই ডিউটি করতে হচ্ছিল। তো ফার্স্টের 2 দিন কোনো প্রবলেম হয়নি। তো একদিন রাতের বেলা সে তার রুমেই বসেছিল। তো বাইরে থেকে মনে হলো কেউ তাকে তার নাম ধরে ডাকছে। তো সে সাথে সাথে বের হয়ে গেল, রুম থেকে বের হয়ে বাইরে গিয়ে দেখলো, চারদিকে খুঁজলো, কোনো জায়গায় কাউকে পেল না। তো সে আবার তার রুমে ব্যাক করে। তো 5 থেকে 6 মিনিট পরে সেম ভাবে রাসেল ভাই, শীতের রাত ছিল, স্পষ্ট শোনা গিয়েছিল, তাকে আবার ডাকলো। এবারে সে দৌড় দিয়ে রুম থেকে বের হলো। বের হয়ে দেখলো যে মানে কেউ কি তাকে ডাক দিয়ে চলে যাচ্ছে নাকি, এর জন্য সে দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। বের হয়ে দেখলো যে কে, পরে দেখলো সেম ভাবে কিছুই নেই ওইখানে। তো ওই দিন রাতের বেলা রাসেল ভাইয়ের কোনো ঘটনা হয়নি, মানে ঘটনা ঘটেনি। তো এর থেকে 1 থেকে 2 দিন পরে উনি রাত তখন 1:30টার মতো বাজে। তো হসপিটালের আশেপাশে সে হাঁটছিল। তো এর মধ্যে সে একটা সাউন্ড পেল যে কবরস্থানের মধ্যে থেকে কি মনে হচ্ছিল যে কোনো বাচ্চা মেয়ে কাঁদছে। তো মানে এই সাউন্ডটা পাওয়ার পরে সে কবরস্থানের মানে সামনে যাওয়া শুরু করলো। সামনে যখন সে কবরস্থানের গেটের সামনে গেল, সে মানে কান্নার সাউন্ডটা থেমে গেল। তখন সে একটু ভয় পেয়ে গেল রাসেল ভাই কান্নার সাউন্ডটা থেমে যাওয়ার পরে। তো কান্নার সাউন্ডটা থেমে যাওয়ার পরে সে ব্যাক করছিল তার রুমে। তো সে যখন ব্যাক করছিল তখন কান্নার সাউন্ডটা আবার স্টার্ট হলো। এবারে সে ভয় পেয়ে সে দৌড়াতে চাইলো। দৌড়াতে গিয়ে সে মাটিতে পড়ে যায়। তখন সে ফিল করলো যে সাউন্ডটা তার দিকে আসতেছে। তখন সে যখন তার মাথাটা ঘোরালো কবরস্থানের গেটের দিকে, তখন দেখলো একটা বাচ্চা মেয়ে সেখানে দাঁড়িয়ে আছে আর কাঁদতে কাঁদতে তার সামনে আসছে। আর মেয়ের চেহারাটা বিভৎস ছিল রাসেল ভাই। আর সব থেকে ভয়ানক ব্যাপার হচ্ছে মেয়ের মাথায় অনেক বড় চুল ছিল। আচ্ছা। তো এই দৃশ্যটা দেখার পরে সে অনেক ভয় পেয়ে গেল এবং কোনো মতে সে উঠে সে মানে সে মাটিতে পড়েছিল আর ওই জিনিসটা তার দিকে আসতেছিল কাঁদতে কাঁদতে। আচ্ছা। তো উনি ভয় পেয়ে উঠে
দৌড়াতে চেষ্টা করলো। তো সে দৌড়াতে গিয়ে ওনার এটা মনে নেই, ওনার সাথে আমি কথা বলেছিলাম যে কিছু একটা সাথে সে বাড়ি খেয়েছিল। বাড়ি খেয়ে সে মাটিতে পড়ে যায়, মাটিতে পড়ে গিয়ে রাসেল ভাই সে আবার সেন্সলেস হয়ে যায়। সেন্সলেস হয়ে যাওয়ার পরে পরের দিন সকালবেলা যখন তার সেন্সটা যখন ফিরলো, সে দেখলো সকাল হয়ে গেছে, সে ওই হসপিটালেরই বেডে শুয়ে রয়েছে। আর তার আশেপাশে অনেকগুলো ডক্টর, তার যারা কি ওই হসপিটালে যে ডক্টর গুলো ছিল তারা আছে। তো সবাইকে ওনার হাতে পায়ে 2 জায়গায় ছিলাই গিয়েছিল মাটিতে পড়ে যাওয়ার কারণে। তো ওনার পুরো শরীর তখন ব্যথা কাঁপছিল তখনও। তো উনি ঘটনাটা হসপিটালের ডক্টরদের সাথে শেয়ার করলো যে ওনার সাথে কি কি ঘটেছে। তো এই ঘটনাটার কলোনি সবাই মোটামুটি জানে। আর ওই জেএফসিএল এর যে ইমাম আছে, ইমামও এই ঘটনাটা জেনেছিল। জানার পরে তার সাথে সে কথা বলে। এই ঘটনাটা ইমাম জানার পরে তাকে একটু ঝেড়ে দেয়। তারপর সে একটু মোটামুটি সুস্থ হয়। এখনো রাসেল ভাই আমি তার সাথে কথা বলে চাই, সেখানে গিয়ে আমি তার সাথে কথা বলে যেটা জানলাম, সে এখনো ওখানে আছে এবং সে এখন রাত্রেবেলা আর বের হয় না কোনো মতেই, আর ভুলেও ওই কবরস্থানে আশেপাশে তো যায়ই না। এটা ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। এবং আমি এবার যেটা করতে চাই সেটা হচ্ছে যে একটা ঘটনা আপনাদেরকে পড়ে শোনাতে চাই। তো আমি শিওর যে যারা ভূত এফএম শোনেন তাদের ভূত এফএম শোনা নিয়ে অনেকেই, আমি অনেকের কাছে জিজ্ঞেস করেছি যে ভূত এফএম কি আপনি শোনেন, বিশেষ করে আমাদের কাছের মানুষ যারা রিলেটিভ যারা, তাদেরকে জিজ্ঞেস করি যে ভূত, অনেকে আমাকে বলেন যে ভূত এফএম শুনতাম, শুনতে শুনতে ছেড়ে দিয়েছি, অতিরিক্ত ভয় লাগে। আবার অনেকে বলেছেন যে হ্যাঁ আমি 1 বা 2 বার শুনেছি, কিন্তু আমি কোনো সময় কারণটা বুঝিনি যে কেন, কি এমনিতে ভয় লাগে বলেই তো মানুষ শোনে, এত বেশি ভয় আবার লাগার কোনো কারণ নাই যে ছেড়ে দিতে হবে। বাট আমি রিসেন্টলি একটা ইমেইল পেয়েছি, যে ইমেইলটা এসছে ইন্ডিয়া থেকে, এবং সেই ইমেইলের ঘটনাটা একেবারেই অন্যরকম। আজকে আমি একটা ফোন কলও দিব একজনকে, ব্ল্যাক ম্যাজিক নিয়ে। আমরা আজকে হসপিটালের ঘটনা গেছি, ব্ল্যাক ম্যাজিকের একটা ঘটনা শুনবো। এই ঘটনাটা খুবই ডিফারেন্ট, আমি এরকম ঘটনা পাইনি আর কি এর আগে। তো আজকে আমরা ভূত এফএম এর তাই একটা খবর দিই, আমরা যে স্টুডিও থেকে ভূত এফএম শুরু করেছিলাম আজকে আবার সেই স্টুডিও থেকে ভূত এফএম করছি। মাঝখানে আমাদের এই স্টুডিওটা আপনারা জানেন যে ঝামেলা হয়েছিল এবং আমরা অন্য স্টুডিওতে শিফট করেছিলাম, আজকে আবার সেখানে ফিরে এসেছি। তো এইখানে বসে এই ঘটনাটা পড়তে আমার কাছে খুবই আজব লাগছে। আজকে খুবই অন্যরকম একটা পরিবেশ, এবং আমার মনে হচ্ছে এখানে আসলে মনে হয় যে আমি খুবই সেফ সবকিছু আছি, এবং আমি আমার কোনো ঝামেলা হওয়ার কোনো চান্স নাই, এরকম একটা ব্যাপার আমার এই রুমটাতে আসলে আমার মনে হয়, এবং অনেক আপন মনে হয়। এরকম একটা জায়গায় এসে এরকম একটা ইমেল পড়ছি। ইমেলটা এরকম যে, হ্যালো রাসেল ভাই, আমি হিমাদ্রি প্রধান ইন্ডিয়া থেকে বলছি। আমার পক্ষে স্টুডিওতে যাওয়া সম্ভব নয়, তাই ইমেইল করলাম, ভালো লাগলে পড়ে শোনাবেন। এট ফার্স্ট ভূত এফএম এর সমস্ত লিসেনারদের আমার ভালোবাসা, এবং আমি ইন্ডিয়াতে কলকাতায় থাকি। আমি পড়াশোনা করার জন্য ব্যাঙ্গালোরে যাই 2012-তে। আজ থেকে 3 বছর আগে জানতাম না যে বাংলাদেশে এরকম রেডিওতে ভূত এফএম এর একটা প্রোগ্রাম হয়। তো 3 বছর আগে একটা বাংলাদেশের ফ্রেন্ডের সাথে খুব ভালো ফ্রেন্ডশিপ হয়, এবং তার নাম হচ্ছে আলমগীর। তার কাছ থেকে আমি ভূত এফএম এর কথা শুনি। আস্তে আস্তে ভূত এফএম এর এপিসোড শুনতে থাকি, নতুন এপিসোড গুলো লাইভ শুনি অ্যান্ড পুরনোগুলো ডাউনলোড করে শুনি। 1 মাস আগে 12:30 পড়াশোনা শেষ করে আমি একটা পুরনো এপিসোড, অর্থাৎ ইন্ডিয়াতে তখন 12:30, আমাদের এখানে 12টা, ওই পুরনো এপিসোডটা ছিল 13 সেপ্টেম্বর 2013, ওল্ড এপিসোড ডাউনলোড করি, এবং এপিসোডটা শুনতে শুনতে ঘুমাবো ঠিক করি। ঠিক এপিসোডটার ফার্স্ট স্টোরিটা শোনার পর সেকেন্ডটা শোনা শুরু করেছি। স্টোরিটা FM রাজীবের একটা স্টোরি ছিল। সেই সময় আমার রুমে একটা হোয়াইট শাড়ি পরা হোয়াইট অবয়ব আমার বেডের পাশে আমি দেখতে পেলাম। সামনে থেকে পেছনে যাচ্ছে মনে হলো। আমি হেডফোনে শুনছি এন্ড দেখছি ওই অবয়বটা। আমার ভয় লাগলো। আমি দেখলাম যে আমার মুভমেন্ট বন্ধ হয়ে গেছে, কোনো দিকে নড়তে পারছি না, আইটাও অর্থাৎ চোখটাও বন্ধ করতে পারছি না। আমি যে উঠে হেডফোনটা খুলে লাইটটা জ্বালাবো সেটুকু করার শক্তি পর্যন্ত নেই। 7
অবয়বটা আমার কোনো ক্ষতি করছে না। বিলিভ করবেন না, ভূত এফএম এর বাকি এপিসোডটা যখন না শেষ হলো ততক্ষণ আমি মুভমেন্ট করতে পারিনি, চুপচাপ দেখছি। এপিসোডটা শেষ হবার পর আমি কোনো রকম উঠে লাইটটা জ্বালি, তারপর আমি কিছুই দেখতে পাইনি। তারপর থেকে আমি 2 সপ্তাহ ভূত এফএম শোনার সাহস করিনি। তারপর ওই এপিসোডটা যত দিন শুনেছি তত দিনই আমি ওই সাদা অবয়বটা দেখতে পেয়েছি। মজার ব্যাপার, এস এম রাজীবের ওই স্টোরি বা ওই এপিসোডে বহুবার শুনেছি, বাট দিনের বেলায় যখন শুনি তখন কিছু দেখিনি। রাতের বেলায় যখনই শুনি তখনই ওই জিনিসটা দেখতে পাই। একদিন আমার ফ্রেন্ডকে আমার রুমে ইনভাইট করি, 11টার সময় লাইট বন্ধ করে ওই এপিসোডটা চালাই। আমার ফ্রেন্ড এক্সপেরিয়েন্স করে যে মানে ওই দিন এপিসোডটা মোবাইলে বন্ধ করতে লাইট জ্বালাতে পারি নাই, সো স্টিল মানে হয়ে গিয়েছিল তারা। এবং তারপর থেকে ও আমার রুমে আসে না, অর্থাৎ সেও স্থির হয়ে গিয়েছিল, ওই সময়টায় নড়াচড়া করতে পারছিল না। তো এই ওই মেয়েটা, আমার প্রশ্ন হচ্ছে ওই মেয়েটা কে ছিল? ওর মুখটা দেখতে পাইনি, কেন জানি ওই এপিসোডটা শুনলেই কেন ওটা দেখি। ফিউচারে কোনো ক্ষতি করবে কিনা জানি না, ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার কাছে এইটা খুব অদ্ভুত লেগেছে, এবং আমার কাছে অদ্ভুত লেগেছে এই কারণে যে হিমাদ্রি প্রধান যে ঘটনাটা বললেন, আমরা ভূত এফএম শুনছি তো নির্বিঘ্নে, তাই না? ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয়তো দেখবো যে নিজের বাসায় বসে আমরা ভূত এফএম শুনছি এখন, বা নিজের গাড়িতে বসে শুনছি, বা বাইরে শুনলেও একা শুনছি না, হয়তো বাসে যদি শুনি, কোথাও জার্নি করতে করতে যাচ্ছি হয়তো, সেখানেও আমার অন্যান্য লোকজন আছেন। কিন্তু হঠাৎ করেই আপনি যদি এইরকম একটা জিনিস এক্সপেরিয়েন্স করেন ভূত এফএম শুনতে শুনতেই, এবং আপনি যদি খেয়াল করেন যে ওই স্টোরিটা শুনলেই আপনার এরকম হয়, কোনো একটা টানে, কোনো একটা বিশেষ টানে হয়তো আপনি বারবার ওই স্টোরির কাছে যেতে চাইবেন, মানে প্রমাণ করতে চাইবেন যে না, এই স্টোরি প্লে করলেই যে আমি এটা দেখবো, এটা ঠিক না, এটা ঠিক হতে পারে না। এটার জন্য হয়তো আপনি বারবার ওই স্টোরিটা শুনে দেখবেন যে কিছু দেখেন কিনা, আর বারবারই আপনি এটা দেখতেই থাকবেন। এবং কি অদ্ভুত ব্যাপার, যেই মুহূর্তে আপনি সেই শাড়ি পরা মহিলাটিকে দেখছেন সেই মুহূর্তেই আপনি স্থবির হয়ে যাচ্ছেন, আপনি মূর্তির মতো হয়ে যাচ্ছেন, আপনি নড়াচড়া করতে পারছেন না। কি অদ্ভুত না? আসলেই অদ্ভুত। এবং এই অদ্ভুত ব্যাপারগুলো আপনাদের সাথে ঘটে আমি শিওর, এবং সেই অদ্ভুত ঘটনাগুলো আমাদের কাছে লিখে পাঠান। এবং আমাদের কাছে পাঠাতে হলে যেটা করতে হবে, আমাদেরকে ইমেইল করতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদেরকে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনারা ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে বলবো যে আপনারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন কিন্তু আমাদের কাছে। আর ফেসবুকে দেখতে পাচ্ছি যে ভাইয়া অনেক ভয় পাচ্ছি লিখেছেন শিমুল আহমেদ। এছাড়া মোহাম্মদ ফয়সাল SMS আমাদের এখানে কমেন্ট করেছেন, এবং তিনি হালিশহর চট্টগ্রাম থেকে আছেন আমাদের সঙ্গে। এছাড়াও আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি মোহাম্মদ আরিফুল ইসলাম পলিটেকনিক ইনস্টিটিউট থেকে লিখেছেন আমাদেরকে। সাহেবুর রসুল আমাদেরকে বলেছেন যে কিছু মনে করবেন না, আমি ভূত এফএম অনেক পুরনো লিসেনার, আমার কিন্তু না বলে পারছি না যে প্রথম স্টোরিটা আমার কাছে বানানো মনে হচ্ছে। প্রথম স্টোরিটা যদি আপনার কাছে বানানো মনে হয় সেটা তো খুবই ভালো কথা, কিন্তু যদি আপনার কাছে প্রমাণ চাই বা আপনি যদি প্রমাণ করতে পারেন তাহলে আমরাও মেনে নেবো, এবং আমরাও চাই না যে কোনো কনফিউশনে থাকবে। আপনার কাছে যদি সত্যি এরকম কোনো প্রমাণ থাকে আমাদেরকে দিয়ে প্লিজ একটু সাহায্য করবেন, আমরা চাই সেটা। শিমুল আহমেদ আমাদের সঙ্গে আছেন এবং তিনি অনেক ভয় পাচ্ছেন। আব্দুর রহিম সানি আমাদের সঙ্গে আছেন। আসাদুল ইসলাম আসাদ, এবং ইমেলটা অস্থির ছিল তাই লিখছেন। শিমুল আহমেদ আমাদের সাথে লিখছেন অনেক ভয় পেয়েছেন। অনেকে অ্যাপের ছবি আপ করছেন, কিন্তু যেমন দেখতে পাচ্ছি আমাদের এখানে মুসাব ইবনে উমায়ের আছেন, তিনি অ্যাপে শুনছেন আমাদেরকে। আজ রনি শুনছেন এই মুহূর্তে আমাদের অ্যাপ দিয়ে। রাসেল শেখ আছেন আমাদের সঙ্গে। টিপু সুলতান আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে রয়েছেন তামিম, আমাদের সঙ্গে রয়েছেন আকাশ। এছাড়াও আছেন দেখতে পাচ্ছি সজল, তনয়, মামুন, শাহাদাত হোসেন, আসিফ, মোহাম্মদ শরীফ ইসলাম, স্বপন, MD সাব্বির আহমেদ আকাশ,
এছাড়াও দেখতে পাচ্ছি হৃদয়, ইসলাম রূপম, র্যান্ডম তামিম সহ আরো অনেকে। তো আমরা একটা ছোট্ট বিরতি নিব। বিরতির আগে একটা খবর বলে যাই, সেটা হচ্ছে বিরতির আগে আপনাদের বলে যায় যে ফাইনালি বার্গার কিং ইজ হিয়ার ইন বাংলাদেশ, এবং বাংলাদেশে এই প্রথম বিশ্বজুড়ে হোম অফ হোপার হিসেবে জনপ্রিয় কুইক সার্ভিস রেস্টুরেন্ট বার্গার কিং বনানীতে 9 ডিসেম্বর অর্থাৎ আজকে দুপুর 3টায় অফিসিয়ালি তাদের যাত্রা শুরু করেছে। এবং বার্গার কিং এর ওয়ার্ল্ড ফেমাস ফ্লেম গ্রিলড হোপার এবং বিভিন্ন সিগনেচার রেসিপিস সহ আরো অনেক মজার আইটেমস এখন থেকে এনজয় করতে পারবো আমরা সবাই যারা ফুড লাভার্স তারা। বার্গার কিং এর গ্র্যান্ড ওপেনিং এর প্রিপারেশন শেষ হয়ে গেছে এবং 11 নাম্বারে সেটা হয়েছে, বনানী 11 নাম্বারে। কিন্তু এখানেই শেষ না, খুব তাড়াতাড়ি আপনারা বার্গার কিং আপনাদের কাছে পৌঁছে যাবে বসুন্ধরায়, ধানমন্ডিতে এবং উত্তরায়। সো ইটস টাইম ফর সাম প্রপার এক্সাইটমেন্ট, রাইট? এই জন্য আমরা ব্রেক নিচ্ছি এবং ব্রেকের আমরা একটু বার্গার টার্গার খেয়ে আসি এবং বার্গার টার্গার খেয়ে এসে ডেফিনেটলি আপনাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করবো যে কেমন লাগলো, এবং তারপরে আপনাদের সাথে আমরা অন্য ঘটনাগুলো নিয়ে আলোচনা করব। ইন দ্য মিন টাইম আমাদের SMS করতে ভুলবেন না, আমাদের ফেসবুকে এসে আমাদের কমেন্টগুলো চেক করবেন। আজকে ভিডিও দেওয়া আছে, সুতরাং সেই ভিডিওগুলো অবশ্যই, আগে তো ফেসবুকে আমরা কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যেত, এখন তো আমাদের পেজে আসতে হবে আপনাদেরকে, না হলে তো মুশকিল। সো এসে দেখুন যে কারা আজকে আছেন, তাদের ভিডিও একটা আপলোড করেছি আমরা, চলে আসুন এবং আমাদের সাথে যে কোনো বিষয় নিয়ে আপনারা জানান যে কোন ঘটনা ভালো লাগছে, কোন ঘটনা ভালো লাগছে না। ফেসবুকটা উত্তম জায়গা এটার জন্য। তো আমরা একটা ছোট বিরতিতে যাচ্ছি, বিরতির পরে আবারও ফিরে আসছি। এর মাঝখানে একটা অডিও ক্লিপও শুনবো, আর ফিরে এসে আপনাদের সাথে আবারও কথা হচ্ছে। স্টে টিউনড ফর ইওর ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ফুর্তি কে দেবে কিভাবে হবে মাস শেষে বিল পে, ট্রেনের টিকেটটা তবে আসসালামু আলাইকুম রাসেল ভাই। তো আজকে আমি আমার লাইফে ঘটে যাওয়া একটি ঘটনা রেডিও ফুর্তি সবার সাথে শেয়ার করতে চাই। আসলে অনেকদিন ধরেই ভাবছিলাম শেয়ার করব, কিন্তু কাজের ব্যস্ততার কারণে হয়তোবা শেয়ার করতে পারিনি। তো যাই হোক, আমার নাম রেজওয়ান হোসেন রাজ, আমি ইতালিতে থাকি। তো সরাসরি ঘটনায় চলে যাই। আমি এটা 2016 সালের জানুয়ারির দিক দিয়ে আমি একটি ব্যবসার কাজে, আমাদের ব্যবসার কাজে আমি জার্মানিতে গিয়েছিলাম। তো এক সপ্তাহ থাকার পর একদিন বিকালে ফিরে আসি ইতালিতে। তো যেদিন ফিরে আসি সেদিন সন্ধ্যায় আমার এক কাজিনের হলুদ সন্ধ্যা ছিল। তো আমি বাসায় এসে দেখি আমার আব্বু আম্মু সবাই রেডি হয়ে গেছে। তো তখন তাদের নিয়ে আমি সেই আমার কাজিনের বাসায় গেলাম। কাজিনের বাসায় গিয়ে অনেক মজা করলাম। তো একটা সময় রাত 10টা-11টা বেজে গেছে। তো আমি আঙ্কেল খাওয়া দাওয়া করে আঙ্কেল আন্টিকে বললাম যে আচ্ছা আমি এখন চলে যাই, আব্বু আম্মু থাকুক, আমি কালকে সকালে এসে তাদেরকে নিয়ে যাব। তো সবাই বললো না, আজকে রাতটা তুমি থেকে যাও। আমি বললাম না, আমি এমনিতে অনেক টায়ার্ড, আমি অনেক জার্নি করে এসেছি, তো আমি চলে যাই, কালকে সকালে চলে আসবো। তো সবার কাছ থেকে বিদায় নিয়ে আমি চলে আসলাম। তো আমি গাড়ি ড্রাইভ করতেছি। তো 5-10 মিনিট যাওয়ার পর হঠাৎ করে দেখি আমার গাড়ির সামনে কোথা থেকে যেন একটি বিড়াল এসে পড়লো। তো আমি তাড়াতাড়ি করে গাড়িটা ব্রেক করলাম, ব্রেক করে নেমে দেখার চেষ্টা করলাম আসলে কি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমি নেমে দেখি সেখানে কিছুই নেই। তো আমি ভাবলাম হয়তো বা আমি টায়ার্ড, একটু জার্নি করেছি, সো অত মাথা না ঘামিয়ে আমি আবার গাড়িতে উঠলাম। গাড়ি উঠে আবার গাড়ি চালাচ্ছি। তো একটা সময় খেয়াল করি যে আমার পিছনের সিটে বসে কেউ জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। তো জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। তো একটা সময় খুব গরম অনুভূতি হলো আমার কাছে। তো গরম অনুভূতি আমি লুকিং গ্লাসে তাকিয়ে দেখি, দেখার চেষ্টা করলাম যে পিছনে কেউ আসে কিনা। তো দেখি যে কেউ নেই। তখন ভাবলাম হয়তো আমার হ্যালোসিলেশন হচ্ছে, বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ঘুমালেই সবকিছু ঠিক হয়ে যাবে। তো আমি বাসায় আসলাম, বাসায় এসে ফ্রেশ হলাম। তো দেন ঘুমানোর জন্য বিছানায় গেলাম। তো হঠাৎ করে ঘুমিয়ে পড়েছি। তো ঘুমানোর 5 থেকে 10 মিনিট পরে অনেক জোরে একটা শব্দ আমার ঘুমটা ভেঙে গেল। তো শব্দটা এরকম ছিল যে জোরে দরজা যদি কেউ লাগিয়ে দেয় সেরকম। তো আমি জাস্ট চেক আউট করার জন্য ঘুম থেকে উঠে আমি দেখলাম যে কি সমস্যাটা কি। তো বেরিয়ে দেখি আমার বাথরুমের লাইট জ্বলছে। তো আমি একটা সময় চিন্তা করলাম লাইট জ্বলছে, অথচ আমি তো লাইট বন্ধ করে তারপর ঘুমাতে আসছি। আবার পর মুহূর্তে ভাবলাম হয়তো বা তাড়াহুড়ার কারণে লাইট অফ করি নাই। তো আমি আবার লাইটটা অফ করে
আমার রুমে চলে আসলাম। তো চলে আসার পর ঘুমানোর জন্য আবার প্রস্তুতি নিচ্ছি। হঠাৎ করে 3 থেকে 4 মিনিট পর আমি একটা স্মেল পেলাম। সেটা হচ্ছে কিরকম আপনাকে বলি, ইলিশ মাছ ভাজলে যেরকম একটা ঘ্রাণ আসে ঠিক সেরকম। তো আমি ভাবলাম যে এত রাতে কে ইলিশ মাছ ভাজতেছে। তো আপনাকে একটা কথা বলে রাখি রাসেল ভাই, আমরা যে অ্যাপার্টমেন্টে থাকি সেটা হচ্ছে 2 তলা, 4টা ফ্ল্যাট। উপরে 2টা ফ্ল্যাটে ইটালিয়ান থাকে, আর আরেকটা ফ্ল্যাটে আমরা, আরেকটা ফ্ল্যাটে এক ফ্যামিলি থাকে, পাকিস্তানের এক ফ্যামিলি। তো ওরা স্বাভাবিকভাবেই মাছটা একটু কম খায়। তো আমি জাস্ট ভাবতেছিলাম যে কি সমস্যা, কি এত স্মেল। তো পরে নোটিস করলাম যে না, আমাদের যে কিচেন রুম সেখান থেকেই আপনার স্মেলটা আসতেছে। তো আমি ভাবলাম বাসায় কেউ নেই, আমি একা। ও আরেকটা কথা বলে রাখি রাসেল ভাই, আমি যেই আঙ্কেল আন্টির বাসায় গিয়েছিলাম তাদের ছেলের অনুষ্ঠানে, তো সেখানে আমি এই ইলিশ মাছ দিয়ে খাবার খেয়েছিলাম, ডিনার করেছিলাম। তো ইলিশ মাছটা আমার খুব প্রিয়। তো হয়তোবা তখন ভাবতেছিলাম যে না, আমি ইলিশ মাছ খেয়েছি সেই জন্য হয়তোবা এরকম আমার কাছে লাগতেছে। কিন্তু না, দেখি আস্তে আস্তে স্মেলটা কিরকম যেন তীব্র হয়ে উঠছে। তো আমি দেখার জন্য উঠতেছি। তখন বলে রাখি জানুয়ারিতে আপনার ইউরোপের যে কান্ট্রিগুলো সেখানে প্রচন্ড শীত থাকে। তো অটোমেটিকলি আমি ওই জিনিস চিন্তা করে আমি ঘামতেছিলাম। তো একটা সময় আস্তে আস্তে আমাদের বাসার যে কিচেন রুম সেখানে গিয়ে দেখি কিচেনের লাইট অন। তো আমি ভাবলাম কিচেনের লাইট অন, দরজাটা হালকা একটু আপনার বন্ধ করা ছিল। তো হঠাৎ করে মানে আমি যে এরকম একটা সিচুয়েশনে পড়বো আমি কখনো চিন্তা করি না। ইনফ্যাক্ট আমি কেন, এই পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব না যে এই জিনিসটা দেখা। তো আমি যেটা দেখলাম যে আমাদের কিচেনের যে টেবিলটা ছিল, তো আমার দিকে মুখ ফিরিয়ে অন্যদিকে মুখ করে কে যেন বসে আছে এবং কিছু একটা খাইতেছে। তো আমি ভাবলাম কে বা কি। তো আমি হঠাৎ করে বললাম এই কে। তো যেটা আমি দেখলাম রাসেল ভাই, দেখলাম আমার দিকে ঘুরলো। তো একদম ঠিক আমি ওখানে বসা। তো তার হাতে আপনার বড় একটা ইলিশ মাছ ভাজা, সে খাইতেছে। এই জিনিসটা দেখার পর আমি কি করব মানে আমি বুঝতে পারতেছিলাম না। আমাকেই আমি দেখতেছি। ইনফ্যাক্ট এখন বলতেছি আমার, আপনি বুঝতে পারতেছেন যে আমি কতটা নার্ভাস। তো আমি ওই জিনিসটা দেখার পরে মানে কি করব আমি ভাবতে পারতেছিলাম না। তো হঠাৎ করে সে আমার দিকে একটু মুস্কি হেসে, মানে ওই আমার দিকে মুস্কি হেসে বলতেছে খাবি। এই জিনিসটা শোনার পর আসল ভাই আমি আর নিজেকে ধরে রাখতে পারি নাই, ওখানে আমি সেন্সলেস হয়ে যাই। তো পরের দিন যখন আমার সেন্স ফিরে আসে তখন আমি দেখি যে আমার বিছানায় আমি শোয়া, আব্বু আম্মু তারপর আমার যে আঙ্কেল আন্টি ছিল তারা অনুষ্ঠান ফেলে এখানে চলে আসছে। ডাক্তার ছিল, তো অনেক ঠান্ডার কারণে আমার অনেক একটু প্রবলেম হয়েছিল, সেই জন্য 2 দিন হসপিটালও ছিলাম আমি। তো যখন হসপিটাল থেকে ফিরে আসি, তো হঠাৎ একদিন ঘুমাইতেছি রাত্রের বেলা। তো হঠাৎ কি জন্য ওই জিনিসটা আমি মাঝে মাঝে স্বপ্নে দেখি। তো হঠাৎ করে একদিন ঘুম ভেঙে গেছে, তো দেখি পায়ের সামনে কেউ একজন দাঁড়ানো, তার চেহারাটা সম্পূর্ণভাবে দেখা যেতেছিল না। তো হঠাৎ করে আমাকে জিজ্ঞেস করতেছে কিরে কি খবর। এই জিনিসটা শোনার পর আমি আরো অবাক হয়ে গেলাম, আর এতটাই নার্ভাস হয়ে গেছি যে চিৎকার করবো, সেই আমার গলা দিয়ে সেই সাউন্ডটা বের হইতেছিল না। তো হঠাৎ করে কি জন্য যেন আমার আম্মু চলে আসলো। ও আর হ্যাঁ রাসেল ভাই, আরেকটা কথা বলতে আমি ভুলে গিয়েছি। যখন আমার জ্ঞান ফিরেছিল ওই দিন, তো হঠাৎ করে আমার আম্মুর কাছ থেকে আমি শুনেছিলাম যে আমি যখন অজ্ঞান হয়েছিলাম তারা এসে দেখে আমার হাতে নাকি একটা ইলিশ মাছ ছিল, যে ইলিশ মাছটা আমি ওই আমাকেই খেতে দেখেছি, যে অবৈধটাকে আমি দেখছি। তো মাঝে মাঝে এখনো আমি দেখি রাসেল ভাই, সে আমার সামনে দাঁড়িয়ে আছে বা, কিন্তু চেহারাটা ঠিক মতো আমি দেখতে পারি না। তো এই ছিল আমার ঘটনা রাসেল ভাই, যদি ভালো লাগে তাহলে সবাইকে শোনাবেন। আর আমার কাছে আরো 2-3টা আমার লাইফে ঘটে যাওয়া কিছু ঘটনা আছে। ইনশাল্লাহ আমি যদি কখনো দেশে আসি অবশ্যই আমি আপনাদের স্টেশনে এসে ঘটনাগুলো শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন রাসেল ভাই, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। Bhoot FM, the night comes alive with Crabbing Swan. Yes, the night comes
It's Alive with Coming Phone শুনছেন সময় রেডিও 48.2 FM। আমি রাস্তার আছি সাথে এবং চলছে এই মুহূর্তে ভূত FM। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আজকের অতিথিরা এবং একটু আগে আমরা বার্গার খেতে গিয়েছিলাম। সবাই এটা আপনারা জানেন যে বার্গার আজকে খেয়েছে আজকে মানে একদম শুরুতেই, এবং আমরা বলছিলাম যে বার্গার একটা ব্রেক নিলাম এবং আমি একটু আগে জিজ্ঞেস করছিলাম এই ব্রেকে যে কেমন লেগেছে বার্গার। তো আমাদের যারা এখানে পার্টিসিপেন্ট যেটা ঘটনা বলছিলেন তারা বলছিলেন যে খুব ভালো লেগেছে। এবং ফাইনালি আমি আপনাদের একটা খবর জানিয়ে দিই, I have a very good news for you। সেটা হচ্ছে ফাইনালি বার্গার কিং ইজ হিয়ার ইন বাংলাদেশ। বাংলাদেশে এই প্রথম বিশ্বজুড়ে হোম অফ হোপার হিসেবে জনপ্রিয় কুইক সার্ভিস রেস্টুরেন্ট বার্গার কিং বনানীতে 9 ডিসেম্বর অর্থাৎ আজকে থেকে যাত্রা শুরু করলো। এবং বার্গার কিং ওয়ার্ল্ড ফেমাস ফ্লেম গ্রিলড হোপার এবং বিভিন্ন সিগনেচার রেসিপিস সহ আরো অনেক মজার আইটেমস এখন থেকে এনজয় করতে পারবেন আপনারা যারা ফুড লাভার্স তারা। বার্গার কিং এর গ্র্যান্ড ওপেনিং এর প্রিপারেশন চলছে বনানী 11 নম্বরে এবং শেষ হয়ে গেছে সেটা অলরেডি। এখন লম্বা লাইন ছিল আজকে শুনেছি, কিন্তু এখানেই শেষ না, খুব তাড়াতাড়ি বার্গার কিং এর আরো আউটলেট চালু হবে বসুন্ধরা, ধানমন্ডি আর উত্তরায়। সো ইটস টাইম ফর সাম হোপার এক্সাইটমেন্ট এবং আশা করছি যে আপনার অনেক ভালো লাগবে এবং আমাদের সবার কাছে খুব ভালো লেগেছে। সো আপনার কাছেও ভালো লাগবে এটাই আশা করব। এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা একটা ফোন নিব এবং দেখি যে ফোনে যিনি ছিলেন তিনি এখন আছেন কিনা, তার সাথে আমরা একটু কথা বলবো। হ্যালো, জি ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। আচ্ছা ভাইয়া, আমি প্রথমে একটু সবাইকে জানিয়ে দিই আপনার পরিচয়টা। আপনার নাম তো বলা যাবে না তাই না? হ্যাঁ ভাই। আচ্ছা, আপনি তাহলে একটু বলতে পারবেন যে আপনি কোথা থেকে বলছেন? এটা কি বলা সম্ভব না? এটাও বলা সম্ভব না? হ্যাঁ ভাই, আমি খিলগাঁও পিঠাপাড়া থেকে বলছিলাম। ওকে, সো আপনার একটা পরিচয় আমি দিয়ে দিই, সেটা হচ্ছে যে আপনি ব্ল্যাক ম্যাজিক করেন, রাইট? জি ভাইয়া। আচ্ছা, এই যে ব্ল্যাক ম্যাজিক করেন, এই ব্ল্যাক ম্যাজিক করার কারণে জীবনে কখনো কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে? সত্যি কথা বলতে গেলে ব্ল্যাক ম্যাজিক সবার প্রথমে যে মুসলমান ধর্ম ছাড়াও পৃথিবীতে অনেকগুলো 11টার মতো ধর্ম আছে যারা ব্ল্যাক ম্যাজিককে নিষিদ্ধ করে বা যারা ব্ল্যাক ম্যাজিকের সাথে নিজেকে সাপোর্ট করে না। ওখানে ব্ল্যাক ম্যাজিক দ্বারা বেসিক্যালি বলতে গেলে অনেক ক্ষতি হয়, এন্ড অনেক ক্ষতি আমার দ্বারাও হয়েছে, আমি বিশ্বাস করি, কারণ আমি জানি আমি ক্ষতিগুলো যখন ছিল তখন ক্ষতিগুলো তারপরে কেন করে গেছেন জিনিসটা কন্টিনিউ করে গেছেন? কন্টিনিউ করার ফার্স্ট কারণ হচ্ছে যখন আমি ব্ল্যাক ম্যাজিক শুরু করে আসতে গেল 4 বছর আগে, যখন আমি ক্লাস 9-এ পড়তাম। তো 9-এ পড়ার সময় আমি ইন্টারনেট থেকে একটা ওয়েবসাইটে যাই, আমি ওয়েবসাইটের নাম বলতেছি না, ওয়েবসাইটটা এখনো বর্তমানে আছে। তো এই ওয়েবসাইটের একটা লিঙ্ক ছিল, এই লিঙ্কে ওরা বিভিন্ন রকম নিউজ ফিড শো করতো এবং তখনকার সময় দেখা যাচ্ছে যে গুগল অনেকগুলো লিঙ্ক দিত এই ওয়েবসাইটে। তো ওয়েবসাইটে ঢোকার পরে ম্যাজিকের অনেকগুলো স্টেপ ছিল, যেমন সেটা হচ্ছে বোতলজম শয়তানিজম। আমরা জানি বেসিক্যালি অনেক মানুষ এটা বিলিভ করে যে ব্ল্যাক ম্যাজিক এখন অনেক ধর্মের সাথে অ্যাটিটিউড করা হয়। তো তখন থেকে ভাই ওগুলো প্র্যাকটিস করতে আমি কখন যে এই রিলিজনের সাথে পরিচয় হয়ে গেছিলাম আমি নিজেটা বলতে পারতাম না। তো একটা সময় আমি ফিল করলাম, যেমন আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে আমার ফ্যামিলিতে আজ 7 বছর হয়ে গেছে, আমার ফ্যামিলিতে কোনো আমার রিলেটিভ আফটার আমার বাসায় আসতে পারে না, কারণ আমার ফ্যামিলির আমি যখন এই লাইনে ঢুকছিলাম আমার ফ্যামিলি থেকে শুরু করে আমার পাশাপাশি কনজারভেটিভ সকল বন্ধু বান্ধব, আমার আত্মীয়স্বজন সবাই আমার এই জিনিসটা কোনোভাবেই মেনে নেয় নাই। তারপরেও আপনি করে গেছেন, তার মানে একটা মোহ আছে, এটার মধ্যে একটা টান আছে যেটা আপনি হ্যাঁ ভাই, এটার মধ্যে এটা হচ্ছে আমরা বিশ্বাস করি যে আমাদের ধর্মে শয়তান আল্লাহকে অনেক ক্ষমতা আছে, এটা আমরা সবাই বিশ্বাস করি, প্রত্যেকটা ধর্মের বিশ্বাস করি। শয়তানের হচ্ছে একটা পাওয়ার আছে যেটা হচ্ছে ঈশ্বরের ডার্ক পাওয়ার, আর ব্ল্যাক ম্যাজিক এটা বিশ্বাস করে যে শয়তানের পাওয়ার থেকেই শয়তানিক সোল। না সেটা ঠিক আছে, কিন্তু আমি খুব সহজে এটা কোশ্চেন করেছি, আপনি কেন এটা করেছেন? আমি সেই কোশ্চেনটা করছি আপনাকে। আমার এটা ছিল ভাই, অনেক মানুষের একটা ভুল থাকে যে বয়সন্ধিকালে অনেকগুলা ভুল থাকে, যার সাথে সত্যি কথা বলতে যে অনেক হয়তো স্মোকিং করে, অনেকে হয়তো নেশাগ্রস্ত হয়। তো আসলে আমার যদি আমি বলবো যে আমার ফার্স্ট টাইম লাস্ট কোনো ভুল থাকে তাহলে আসলে এটাই আমি আপনি যে ক্ষতি যে করেছেন মানুষের, কি ধরনের ক্ষতি হয়েছে? এটা হচ্ছে ভাই আমি যদি বলবো আসলে আমি অনেক মানুষ এই রেডিও শুনতেছি আমি জানি, তারপর আমি সবার উদ্দেশ্য করে বলতেছি যে ব্ল্যাক ম্যাজিক যে ক্ষতিগুলো তো আমি ম্যাক্সিমাম বলবো যেগুলো ভূতের সামনে আগে পৌঁছাতো আমি সেগুলো বলতেছি, কারণ এই একই কজগুলো আমি দেখতাম যে আমি যখন ব্ল্যাক ম্যাজিক করতাম ম্যাক্সিমাম মানুষজন ম্যাক্সিমাম আত্মীয় আমার কাছে একটা কারণে আসতো, সেটা হচ্ছে রিলেশন। হ্যাঁ, রিলেশনের কারণে। তাছাড়া রিলেশন ছাড়াও পারিবারিক কিছু প্রবলেম ছিল বা কারো প্রকার শত্রুতা ছিল, যেটা দেখা যাচ্ছে যে বাস্তবিক লাইফে ডিফিকাল্ট এই শত্রুর মোকাবেলা করা সম্ভব ছিল না, বাট ব্ল্যাক ম্যাজিক ইজ পসিবল। এবং এর কারণে দেখা যাচ্ছে ভাই
আর একটা কথা হলো যে ব্ল্যাক ম্যাজিকে কখনো কোনো ক্লু ছিল না, কারণ ব্ল্যাক ম্যাজিক যারা করেন তারা কি বেশিরভাগ রিলেশন ভাঙার জন্য করেন নাকি রিলেশন হওয়ার জন্য বেশি করেন, কোনটা? বেসিক্যালি বেশিরভাগ রিলেশন ভাঙার জন্য। ভাঙার জন্য হয়, তবে আপনি এই ভুলটা করেছেন? হ্যাঁ, আমার দ্বারা এগুলো হয়েছে, কারণ আমি এই ধরনের ছিলাম যেহেতু, সেটা আমি জানি রাসেল ভাই। ব্ল্যাক ম্যাজিক দ্বারা এই ভুলগুলো অবশ্যই। এবং আর একটা সবচেয়ে বড় ভুল যেটা হতো সেটা হচ্ছে শত্রুপক্ষের অপোসাইডে বিপরীতম নেওয়া। আচ্ছা, শত্রুদের ক্ষতি করা, যেটা আমরা জানি এটা ম্যাক্সিমাম হতো। কারণ দেখা যেত কি আমার কাছে অনেক আগে কিন্তু আমি করতাম, ম্যাক্সিমাম ফোন কল আসতো আমার কাছে, এবং তারা হচ্ছে গ্রামের মানুষজন, গ্রামের খুব প্রভাবশালী, আমি নাম বলতেছি না তাদের, কারণ রেডিও সবাই শুনতেছে। তো ম্যাক্সিমাম মানুষগুলো একটু তাদের প্রবলেম হচ্ছে, একটা সময় তারা লজিক্যাল ছিল, বাট তাদের প্রবলেমটা হচ্ছে শত্রুপক্ষের ক্ষতি করা। ম্যাক্সিমাম সময় দেখতাম যে এদের একটাই কাজ শত্রুপক্ষের ক্ষতি করা হয়, এবং অনিষ্ট চাওয়া বা অন্য খারাপ চাওয়া। এই দুইটা কারণে এই ম্যাক্সিমাম পিপল গুলো আমাকে ফোন দিত। এই দুইটা কাজে হতো শত্রুপক্ষ, হয়তো কারো বড় ভাই, হয়তো কারো রিলেটিভ, হয়তো কোনো রিলেটিভ এরকম অবস্থা, ইভেন হয়তো কাউকে জিনে ধরতে, হয়তো কাউকে স্পিরিচুয়াল কোনো হন্টেড হাউস ছিল, হয়তো ওরকম হাউসের মধ্যে তারাই অন্য কাউকে দ্বারা। আমি একটা কথা বলতে চাই রাসেল ভাই, সেটা হচ্ছে যে এই ব্ল্যাক ম্যাজিক আমি হয়তো আমি আপনাকে বলতেছি যে সবাইকে বলতেছি যে আমি করি, হয়তো আমার এই সাহসটা থাকার কারণে হয়তো আজকে আমি অনেক সবার সাথে শেয়ার করছি। এখন এটা রাসেল ভাই আমার একটা ভুল, আমি শুধরানোর জন্য আজকে বুধমের প্ল্যাটফর্মে আসা। শুধরানোর জন্য, তার মানে আপনি এই যে আমাকে একটু আগে বলছিলেন যে আপনি চান যে মানুষগুলোর ক্ষতি হয়েছে সেই মানুষগুলোর কাছে ক্ষমা চাইতে, এবং আপনি অবশ্যই আসতে ভাই, যে মানুষগুলো আমি তখন আমার আসলে আমি বলবো আমার দর্শন দিকে আমার সবচেয়ে বড় ভুল। এবং আসলে আমি এটাও বলবো যে আমি খুব সাহসী একজন মানুষ, কারণ আসলে এই জিনিসগুলোর মুখোমুখি হওয়া বুঝেছেন টিম বা বুঝেছেন পরিবার জানে যে এই জিনিসগুলো মুখোমুখি হওয়া কতটা কঠিন। কিন্তু আসলে ভাই একজন মানুষকে যদি এটাকে কোনো মানুষ ধর্ম হিসেবে অ্যাকসেপ্ট করে, তাহলে আমি সেটা হচ্ছে সবচেয়ে বড় ভুল। না, আমি আপনাকে আরেকটা জিনিস জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে আপনি তো এখন তো এটা ছেড়ে দিয়েছেন। আচ্ছা, এখন আপনার মানে কেউ যদি শখের বসেও এই জিনিসটা করতে চায়, তার জন্য আপনার সাজেশন কি? ভাই এটা মেনলি কি শখের বসে কেউ করতে চায় না, এটা তারাই করতে চায়। ভেরি গুড, ভেরি গুড। এটা আসলে তারাই করতে চায় যাদের একটু পারিপার্শ্বিক আক্রমণ বা যাদের একটু হিংসা বিদ্বেষ বেশি থাকে। কারণ অনেক সময় দেখা যায় রাসেল ভাই, আপনি বলছেন যে এদের মধ্যে মানসিক সমস্যাও থাকে অনেক ধরনের। হ্যাঁ, কিন্তু যেমন আসলে আমার নিজের মধ্যে এরকম কিছু কিছু মানসিক সমস্যা ছিল, যার কারণে আমি এই ধরনের নাম লেখানো আমার উদ্দেশ্য রাসেল ভাই। এই জন্য রাসেল ভাই আমার মেন প্রবলেম হচ্ছে রাসেল ভাই, আমি ওই এই একটা ভুল করার কারণে আজ অব্দি রাসেল ভাই আমি তার। আপনার নিজের কখনো ক্ষতি হয়েছে এই ব্ল্যাক ম্যাজিক? আমার নিজের অনেকবার ক্ষতি হয়েছে। যখন ব্ল্যাক ম্যাজিক আমি সিমটম দিই, এটা কিভাবে অনেকের কৌতূহল থাকে। এটার প্রথম হচ্ছে ব্ল্যাক ম্যাজিক যখন করতে হয় আপনার সবার ফার্স্টে আপনার একটা ঘর থাকতে হবে, যে ঘরটা হতে হবে একদম সম্পূর্ণ খালি। আমি প্রসেসে যেতে চাই না এখন, মানে যেহেতু ফোনে অনেকেই কথা বুঝতে সমস্যা হচ্ছে, আপনি শুধু বলেন যে আপনার কোনো ক্ষতি হয়েছে কিনা। হ্যাঁ আসলে আমার ক্ষতি হওয়ার কারণে আসলে আমি একটা কথা বলবো যে আমি আমার ফ্রেন্ডদেরকে একবার দেখাতে নিয়ে গেছিলাম। আমার কিছু ফ্রেন্ড ছিল, ওরা মানে আমাকে বলছিল যে ওরা এখন ভূত দেখতে চায়, ওরা এগুলো বিলিভ করে না, ব্ল্যাক ম্যাজিক হ্যাজ দেখ এই সেই। তো আমার একটা পার্সোনাল হিংসা বিদ্বেষের কারণে ওই রাতটা আমি ওদের সবার জীবনে একটা মানে 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 ভয়ঙ্কর কিছু ওই রাতই হয় আমাদের সবার সাথে, আমাদের। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি আমাদের সময় দিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ। আপনার সাথে আবারও কথা হবে, যেহেতু অনেক মানে ফোনে অনেক কথা বোঝা যায় না, আমরা এখন কথা না বলি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আমরা বুঝতে পারলাম যে আপনি অনেক এখন মানে এখন নিজে অনেক খারাপ বোধ করেন সেই সমস্ত ঘটনার জন্য, রাইট? থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আমরা কথা বলছিলাম এতক্ষণ আমাদের একজন লিসেনারের সাথে, যিনি তার নাম জানাতে চান না, সুতরাং আমিও নাম আর আপনাদেরকে বললাম না। বাট এই হচ্ছে ব্যাপার যে তিনি তার ভুল বুঝতে পেরেছেন, এবং যারা ব্ল্যাক ম্যাজিক নিয়ে অনেক ধরনের আগ্রহ থাকে, এবং অনেকেই মাঝে মাঝে আমাদের বলেন যে ব্ল্যাক ম্যাজিক নিয়ে ঘটনা প্রচার করতে, তো আমার মাঝে মাঝে ভয় হয় যে ব্ল্যাক ম্যাজিক নিয়ে ঘটনা শুনে কারো আবার আগ্রহ না হয়। আমার মনে হয় যে আগ্রহ হলে, আমি এই পর্যন্ত খুব কম মানুষের কাছেই আমি তো পাইনি আর কি, যারা এই সমস্ত কাজ করে সন্তুষ্ট হয়েছেন এবং মনে করেছেন যে যা করেছি ঠিকই করেছি, এরকম মানুষ আমি আসলে পাইনি। আমার এখানে বেশ কিছু SMS রয়েছে, আমি সাবার SMS দেখতে পাচ্ছি ব্ল্যাক ম্যাজিকের। আচ্ছা, স্টুডিওতে আসতে বলছেন যিনি ব্ল্যাক ম্যাজিকের ব্যাপারটা আছেন। আচ্ছা, ওই কথাটা আমি জিজ্ঞেস করতে ভুলে গিয়েছিলাম, বাট
উনি আমাকে বলেছিলেন যে উনি স্টুডিওতে আসতে পারবেন না, কারণ উনি স্টুডিওতে আসলে উনি কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন, সেই জন্য উনি স্টুডিওতে আসবেন না। ফ্যান্সি এবং সানি আমাদের কুমিল্লা থেকে SMS করেছেন, খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন SMS করেছেন, এবং আজকে শীতের রাত এবং ঠান্ডা এবং ভূত FM দুটো একসাথে এনজয় করছেন তারা। রিয়াদ আমাদের SMS করেছেন, জয় শ্যামলী কাজী অফিস থেকে SMS করেছেন তিনি এবং তাদের পিচ্ছিন বেবি স্নেহা তারা আমাদেরকে শুনছেন। SH ডালিম হাজারিবাগ থেকে আমাদেরকে শুনছেন। প্রণব কুমার আকাশ ময়মনসিংহ থেকে আমাদের শুনছেন। হাসিন শাহাদ আমাদের শুনছেন। হাসিন শাহাদ ইশরাক ঢাকা থেকে আমাদের শুনছেন হাজারিবাগ থেকে। অসম স্টোরি লিখেছেন। এছাড়াও হিলা খুলনা থেকে আমাদের SMS করেছেন। আমাদের SMS করেছেন বাহার খিলগাঁও থেকে। এছাড়াও সুব্রত রূপ আমাদের SMS করেছেন প্রণব কুমার আবারও। এছাড়াও দেখতে পাচ্ছি যে বেঞ্জামিন আমাদের SMS করেছেন নীরব রাজ। এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের এখানে SMS করেছেন ধ্রুব, অডিও ক্লিপটি জোস ছিল। নওশিন আমাদের SMS করেছেন, অনেকগুলো ঘটনা আছে স্টুডিওতে এসে বলতে চাই, প্লিজ 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 চলে আসুন। তার জন্য আপনাকে যেটা করতে হবে, আমাদের ইমেল অ্যাড্রেসটা মনে রাখতে হবে, আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ। এটা খুবই নেসেসারি যে আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার ঘটনাটা জাস্ট পাঠিয়ে দিতে হবে আমাদেরকে। এবং আমাদের অ্যাড্রেসটা হচ্ছে bhutfm@radiofurti.fm। যদি আপনার খুব সমস্যা হয় তাহলে আমাদের পেজে যেতে পারেন www.facebook.com/bhutfm.russell। এখানে গিয়ে দেখবেন যে সেন্ড ইমেলের একটা অপশন রয়েছে, সেই ইমেলের সেন্ড ইমেল বাটনটা ক্লিক করে আপনি আমাদের ঘটনা পাঠিয়ে দিতে পারেন। যারা ফেসবুকে আছেন তাদের জন্য ইটস ভেরি ইজি। আমাদের কাছে নাজমুল ইসলাম SMS করেছেন রাজাবাজার থেকে। এছাড়া আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি বাবু যশোর থেকে। তোহা মিরপুর 11 থেকে আমাদের SMS করেছেন। ব্ল্যাক ম্যাজিকে হিউজ প্রবলেম, ইয়েস আই এগ্রি যে ব্ল্যাক ম্যাজিকে একটা হিউজ প্রবলেম রয়েছে অবশ্যই। আমাদেরকে কাইয়ুম SMS করেছেন বগুড়া থেকে। এছাড়াও দেখতে পাচ্ছি যে গাজীপুর থেকে SMS করেছেন, নামটা বুঝিনি আমি। এছাড়া আমাদেরকে আরো অনেকেই SMS করেছেন। মতিউর রহমান রাজশাহী থেকে SMS করেছেন। হাসান খান আমাদের বিশ্বনাথ সিলেট থেকে SMS করেছেন। রিফাত আমাদের SMS করেছেন হাজিপাড়া থেকে। এছাড়া ময়মনসিংহ থেকে জান্নাত আমাদের SMS করেছেন। আমরা এখন যেটা করব, একটা ছোট্ট বিরতি নিয়ে আসবো, বিরতির পরে আবারও ফিরে আসবো আমাদের অতিথিদের নিয়ে। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। পাগল বইলা কতজন ইট পাথর ফিকতে মারছে আমার দিকে। কেউ খাইতে দিলে খাইছি, নাইলে নাই। পাকিস্তানি ক্যাম্পের আশপাশি করতাম, ঢুকছিও কয়েকবার, 2-1বার ধরছিল। পাগল বইলা আবার সাইডেও দিছে। আমি কিন্তু ছাড়ি নাই, পাগলের এক সিং চালাইয়া গেছি। যতটুক পারতাম পাকিও ইনফরমেশন মুক্তি বাহিনীর লুকাইয়া গিয়া দিতাম। আমি আর কি পাগল, আরো লক্ষ লক্ষ পাগল ছিল বলেই তো দেশটা স্বাধীন। কি জীবন্ত না, প্রতিটা বাক্য প্রতিটা শব্দ হারাতে দেব না। ছুটছি দেশের কোনায় কোনায়, তোমরাও পাঠাও। বীরদের মুখে বীরত্বের কথা দিয়ে তৈরি করছি ডিজিটাল ভিডিও আর্কাইভ 71-এর কথা। বিজয়ের এই প্রেরণা ছড়িয়ে যাক প্রজন্ম থেকে প্রজন্মে। চলো বহুদূর, গ্রামীণ ফোন। ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 8.2 FM। আমি রাসেল আছির সাথে, আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকের অতিথিরা, এবং আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমি ভূত FM এ। ঘড়িতে সময় রাত 12:53। অনেক রাত, তাই না? এবং এই ঠান্ডা ঠান্ডা রাতে আমরা একটা কাজ করি, আমরা আরো একটা ঘটনা শুনে ফেলি, এবং সেই ঘটনাটি আমাদের ইমেইলেই রয়েছে, এবং সেটাই আমরা এখন শুনবো। আমাদের একজন লিসেনার পাঠিয়েছেন যিনি এই মুহূর্তে স্টুডিওতে নেই, বাট তার ঘটনা আমরা পড়ে ফেলতেই পারি। তো রেগুলার পাঠান, আজকেও পাঠিয়েছেন মালয়েশিয়া থেকে। আমরা তার ঘটনা পড়বো, একটু লম্বা ঘটনা, একটু সময় বেশি লাগবে। সো আশা করছি ধৈর্য ধরে শুনবেন আপনারা। নাম সদমান সাকিব লিখেছেন আমাদেরকে যে আমরা গল্প শুনতেই পছন্দ করি, ভাবি যদি গল্পটা সত্যি হতো তাহলে কেমন হতো। কিন্তু আমি আজ আমার লাইফে হয়ে যাওয়া একটা ঘটনা তা লিখতে যাচ্ছি, এবং যদি ঘটনাটা মানে গল্পটা যদি হতো তাহলে ভালোই হতো। যাই হোক, আমি আমার ঘটনায় চলে যাই। 2012 সাল এন্ড অফ নভেম্বরে মালয়েশিয়াতে আমি তখন প্রথম আসি, এবং তাই এই দেশের রাস্তাঘাট সম্পর্কে তেমন কোনো আইডিয়া নেই আমার।
আমি একটি প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট। নভেম্বর 2012-এর কোনো এক দিন ক্লাস শেষ করে বেশ রাত হয়, which is around 9:30 PM। আমি ক্লাস শেষ করে বের হই এবং আমাকে কোনো কাজের জন্য বাসায় না গিয়ে একটু অন্য জায়গায় যেতে হয়। আমি লোকেশন ম্যাপ দেখিয়ে ট্যাক্সি খুঁজতে থাকি, কিন্তু কোনো ট্যাক্সি ওইখানে যেতে রাজি হয় না। ম্যাপের লোকেশন দেখার পরই তারা কেমন যেন একটা ভয় পেয়ে যায়। একটা ট্যাক্সি অমনি রাজি হয় যেতে। আমি আমি কিছু না বলে তাড়াতাড়ি ট্যাক্সিতে উঠে পড়ি। তখন বেশ রাত। ট্যাক্সিটার পেছনের সিটে ড্রাইভারের ফেসটা খুব ভালো দেখা যাচ্ছিল না, বাট তার কথা আর অ্যাকসেন্ট শুনে বুঝতে পারলাম যে তিনি চাইনিজ। চাইনিজ। আমি তাকে জিজ্ঞেস করলাম যে এই লোকেশনে কেউ আসতে চাচ্ছিল না, অ্যান্ড সবাই শুনে কেমন একটু ভয় পাচ্ছিল, কারণটা কি? ডু ইউ নো? ট্যাক্সি ড্রাইভার বেশ ভারী গলায় আমাকে বলল, ইয়েস আই নো, there is a haunted place over there। আমি তাকে জিজ্ঞেস করলাম যে ওই হন্টেড প্লেস সম্পর্কে জানাতে। ট্যাক্সি ড্রাইভার আমাকে বলল যে এই ওয়েতে একটা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স আছে, যেটা পরিত্যক্ত একটা জায়গা রয়েছে, একটা কমপ্লেক্স রয়েছে যেটা 90s-এর কোনো এক সময়ে কোলাপসড হয়ে যায়। অ্যান্ড ওই ট্র্যাজেডিতে অ্যাপার্টমেন্টের অনেক মানুষ ভেতরে চাপা পড়ে মারা যায়। তো ট্যাক্সি ড্রাইভার যিনি আমাকে নিয়ে যাচ্ছিলেন তিনিও এইদিকে এই ওয়ে দিয়ে তার ট্যাক্সি নিয়ে যাচ্ছিলেন। হঠাৎ একটা মহিলা রাস্তায় তার ট্যাক্সিতে উঠে বসে এবং বলে যে অ্যাপার্টমেন্টের কথা। ড্রাইভার সেই মহিলাকে জিজ্ঞেস করে যে ওই অ্যাপার্টমেন্টটা অ্যাবান্ডেন্ট, ওইখানে কেন? মহিলাটা তখন কোনো রিপ্লাই দেয় না, জাস্ট বলে যে কাজ আছে। দেন সেখানে পৌঁছানোর পর মহিলাটা ড্রাইভারকে বলে, আপনি একটু দাঁড়ান, আমি উপর থেকে আসছি। এই বলে সে ভেতরে চলে যায়। ট্যাক্সি ড্রাইভার তাকে বলেন, বি কেয়ারফুল ম্যাম, দিস প্লেস ইজ হন্টেড। এবং মহিলাটি তার দিকে তাকিয়ে হেসে জাস্ট বলে, হোয়াট এভার হ্যাপেন্স, ডোন্ট কাম ইন। অর্থাৎ যাই ঘটুক না কেন ভেতরে এসো না, এটা বলেই সে ভেতরে চলে যায়। অনেকক্ষণ সে নেমে আসে না। সো ড্রাইভার ভেতরে যায়। গিয়ে ড্রাইভার দেখতে পায় যে ভেতরে একটা মহিলা এক হাত নিয়ে সেই হাত ভেঙে পুরো ফ্লোরের ভেতরে কিছু একটা খুঁজছে, এবং হাতটা ভেঙে হাতটা একটু হামাগুড়ি দেওয়ার মতো করে মনে হয়। ট্যাক্সি ড্রাইভার বুঝতে পারলেন যে এটা তার ট্যাক্সির সেই মহিলা, কারণ ড্রেসটা সেম। এরপর ড্রাইভার তার দিকে যেতেই মহিলাটা চিৎকার করে বলে, আই টোল্ড ইউ টু স্টে ডাউন দেয়ার। অ্যান্ড মহিলাটা তার ফেসটার দিকে তাকে যেতেই মহিলাটা চিৎকার করে বলে যে আমি তোমাকে নিচে থাকতে বলেছিলাম। এবং দেখে যে ড্রাইভারটা খুব এবং তার ফেসের দিকে তাকাতে ড্রাইভার খুব ভয় পেয়ে যান, কারণ ফেসটা ছিল লাইক কোনো পাথরে পিষে যাওয়া, চোখ খুলে বের হয়ে যাওয়া, গালের একদিক নেই, এবং সেই ওই ভাঙা ফ্লোরটার এক হাত যেন খুঁজছে। এই পর্যন্ত বলে ট্যাক্সি ড্রাইভার থেমে যান। আমি আস্ক করি এরপর, উনি আমাকে রিপ্লাই দেন না এবং উনি ট্যাক্সি থামিয়ে দেন, দিয়ে আমাকে বলেন আমি আর সামনে যেতে পারবো না। আমি কারণ জানতে চাইলেও সে কিছু না বলে চলে যেতে চায় এবং বলে যে যেতে পারবো না, বাট আপনি নেমে যান, ওই সামনে আপনার লোকেশন, হেঁটে হেঁটে যেতে পারবেন। আমি ট্যাক্সি থেকে নেমে ফ্রন্ট ডোর দিয়ে মাথা ঢুকিয়ে আস্ক করি, বাট আপনার ঘটনাটা তারপর কি হলো, অ্যান্ড ভাড়াটা কত হলো? বলে রাখা ভালো যে এবার আমি ড্রাইভারের ফেসটা দেখতে পাই। লোকটার চোখটা এত বড় ছিল, এত অস্বাভাবিক বড় ছিল যে এখনই বের হয়ে আসবে মনে হচ্ছিল, এবং আমি যদিও ভেবে নেই যে হতেই পারে। যাই হোক, সে আমাকে বলল আই হ্যাভ ডাইড ইন দেয়ার বিকজ অফ একটা মেজর হার্ট অ্যাটাকের জন্য। তিনি তাই বললেন যে আমি সেখানে মারা গিয়েছি। আমি এটা শুনে আকাশ থেকে পড়ি,
বলি যে এটা ফানি ছিল রাইট, সে আমাকে বলে না, বাট আমি ট্যাক্সির মিটার এর দিকে তাকাতে মিটারে কোনো বিল ওঠেনি। ডোরের মাথা বের করে লোকেশনটা দেখি আমি, এবং দেখি যে একটা কলাপসড অ্যাপার্টমেন্টের সামনে দাঁড়িয়ে আছে আমি, এবং মুহূর্তেই ট্যাক্সিটা আমার চোখের সামনে থেকে উধাও হয়ে যায়। আমি এবার খুব ভয় পেয়ে যাই, ভয় পেয়ে ওখানেই বসে পড়ি। কয়েকজন নাইট গার্ড দূর থেকে আমাকে দেখে দৌড়ে এসে আমাকে উঠায় এবং বলে, আপনিও ওই ট্যাক্সিতে উঠেছিলেন নাকি? আমি বুঝতে পারি না, আমি বুঝতে পারি ব্যাপারটা এখানে আরো হয়েছে। যাই হোক, আমি তাদের হেল্পে সেখান থেকে পাবলিক ট্রেনে করে বাসায় ফিরি। এন্ড তখন ট্যাক্সিটা এগেইন উঠে আমার জন্য ট্যাক্সিটা আমার জন্য ভীতিকর ছিল। ঘটনাটা এখানে শেষ হলে খুবই ভালো হতো, কিন্তু তা হলো না। আমি বাসায় এসে কাউকে বলি না যে এই ব্যাপারে কিছু একটা হয়েছে। দুদিন পর আমি আমার দুজন ফ্রেন্ডের সাথে ইউনিভার্সিটিতে এটা শেয়ার করি। আমার ফ্রেন্ড দুজনই, একজন মালয়েশিয়ান, নাম ফারহান হাজমার, এবং সে আমাকে বলে ইয়েস এমন অ্যাপার্টমেন্ট আছে, বাট ওটা অনেক দিন ধরে অ্যাবান্ডেন্ট। সো বলে রাখা ভালো যে ফারহান প্যারানরমাল থিংস নিয়ে অনেক এক্সাইটেড, অ্যান্ড সে আমার ঘটনাটা শুনে আফসোস করে যে তার লাইফে কেন এমন কিছু হয় না। যাই হোক, সে প্ল্যান করে যে ওই ওয়েতে সে ওই ট্যাক্সি নিবে, এবং প্ল্যান করে পরপর কয়েকবার রাতে সে সেখানে ট্যাক্সিতে ওঠে, বাট সে ওই ট্যাক্সিটা পায় না। এরপর বেশ কয়েকদিন ফারহানের সাথে দেখা হয় না, কিন্তু একদিন রাতে আমি দেখি যে ফারহান আমাকে বলছে যে তার লাশ, ফারহান আমাকে বলছে যে তার লাশটা ওই অ্যাপার্টমেন্টের ভেতরে আছে। সেটা স্বপ্নের মধ্যে আমি দেখছি। এই নাইট মেয়ার দেখে আমি পরদিন খুব ভয় পেয়ে ফারহানকে ফোন দিয়ে দেখি ফোনটা বন্ধ। ওর বাসায় খোঁজ নিয়ে যেতে পারি এবং দেখি যে দুদিন ধরে ওর বাসায় ও নাকি ফেরেনি। অনেক খোঁজাখুঁজি চলছে। বলে রাখা ভালো যে তখন আমাদের ইউনিভার্সিটিতে কয়েকদিনের জন্য বন্ধ ছিল, তাই আমরা কেউ ব্যাপারটা জানতাম না যে সে মিসিং। এরপর আমি সাহস করে কয়েক ফ্রেন্ডের সাথে ওই অ্যাপার্টমেন্টে যাই, এবং দিনের বেলা যাই, এবং গিয়ে ভেতরে আমরা খুব বেশি শকড হয়ে দাঁড়িয়ে থাকি, কারণ ভেতরে আমরা ফারহানের লাশ দেখতে পাই। ওর ওর চোখগুলো যেন বের হয়ে আসছে, যেটা দেখে আমার মনে পড়ে যায় যে সেই ড্রাইভারের কথা, যে খুব ভয়ঙ্কর কিছু একটা দেখে হার্ট অ্যাটাক করেছিল। ঠিক তেমনটাই আমার ফ্রেন্ড ফারহানেরও হয়। আমি ফারহানের ভাইয়ের কাছ থেকে জানতে পারি যে ফারহান কয়েকদিন ধরেই প্যারানরমাল জিনিস নিয়ে খুব ঘাটাঘাটি করছিল, এবং ফারহান মেবি সেই ট্যাক্সিতে উঠেছিল, মেবি সেই মহিলাকে দেখেছিল। জানি না কি দেখেছিল ফারহান, বাট এটা জানি যে কখনো কিছু রিয়েল লাইফ ইনসিডেন্ট শুধু মাত্র স্টোরি হলেই ভালো হতো। হয়তো অনেকেই ভাবেন যে লাইফে কিছু প্যারানরমাল কিছু হোক, কিছু একটা দেখি, বাট সেই ইচ্ছাটাই এমন পরিণতি ডেকে আনতে পারে। এবং ডক্টর পরে এনশিওর করে যে ফারহানের ডেথ হার্ট অ্যাটাকেই হয়েছিল। আমি একটু রিসার্চ করে জানতে পারি যে ফারহান ওই ট্যাক্সিতে ওই অ্যাপার্টমেন্টে অনলি ভিকটিম নয়, এখন পর্যন্ত আরো বেশ কিছু মানুষ ওখানে মারা গেছে, এবং অ্যাপার্টমেন্টটা এখনো পড়ে আছে ওভাবেই অবহেলায়। বাট কখনো ওয়ার্কাররা ওখানে কাজ করতে ডেভেলপার ওই প্লেসে নিউ অ্যাপার্টমেন্ট বানাতে সে রাজি হয় না। এবং ফারহানের ডেটটা মেবি 9th or 10th ডিসেম্বর, অর্থাৎ আজকে এইটা হচ্ছে হয়তো মৃত্যুবার্ষিকী। এটা হয়েছিল অ্যাকর্ডিং টু অটোপসি রিপোর্ট। এবং যাই হোক, এই ছিল আমার ঘটনা, এবং ভালো লাগলে পড়ে শোনাবেন। সাদমান তারপর এটা লিখেছেন। এন্ড থ্যাংক ইউ সো মাচ সাদমান ফর দ্য বিউটিফুল স্টোরি, এবং আশা করছি এরকম স্টোরি আপনাদের অনেকের কাছে আছে, এবং আপনারাও আমাদেরকে এরকম স্টোরি পাঠাবেন, এবং আপনাদের এরকম স্টোরি অপেক্ষায় থাকলাম। আমাদের অ্যাড্রেসটা তো একটাই, আপনারা জানেন নিশ্চয়ই। আমাদের অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio50.fm, which is BHWTFM@radioFORT.FM। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। এবং ঘটনা শুরুতে
অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। আমাদের প্রথম যিনি ঘটনা শুনিয়েছিলেন তার কাছে আবারও যাচ্ছি দ্বিতীয় ঘটনা শোনার জন্য। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনার ঘটনা শুরু করবেন তারপর। হাই লিসেনার্স, আমি আতিকুর রহমান, এসেছি কুমিল্লা ইস্টার্ন মেডিকেল কলেজ থেকে। আমি ঘটনায় চলে যাচ্ছি। আমার দ্বিতীয় ঘটনাটি কুমিল্লা জেলারই একটি প্রত্যন্ত গ্রামে ঘটা, দক্ষিণের একটি গ্রাম। আমি গ্রামের নামটি শেয়ার করতে পারছি না। গ্রামটির প্রায় শেষ সীমানা ঘেঁষে একটি পরিবার। বাড়িটির পেছনের দিকেই 3টি বহু পুরানো প্রকাণ্ড বকুল ফুল গাছ, আর সামনেই কয়েকটি ছোট এবং মাঝারি সাইজের বড়ই গাছ ছিল। আর 2 পাশ থেকে ঝোপঝাড় ছিল। ওই গ্রামের বড় ছেলে নুরুল ইসলাম, তাকে নিয়ে ঘটনাটি। নুরুল ইসলাম প্রতিদিনের মতোই তার বাবার সাথে ঘুমাতে যায়। হঠাৎ মাঝরাতে কোনো কিছু মাথায় টোকা দেওয়ার শব্দে তার ঘুম ভেঙে যায়। রাত্রি ছিল জ্যোৎস্নাময় রাত, আর তার মাটির দেয়াল আর টিনের চালার মাঝে যেই ফাঁকা অংশ ছিল সেই অংশ দিয়ে চাঁদের আলো এসে মেঝেতে পড়ছিল। মেঝেতে পড়া চাঁদের আলোয় নুরুল ইসলাম স্পষ্ট দেখতে পেল একটি অত্যন্ত বড় কালো বিড়াল মেঝেতে হেঁটে দরজা ভেদ করে বাইরে চলে যাচ্ছে। সে চিৎকার করে তার বাবাকে ডাকে। বাবা দুঃস্বপ্ন ভেবে তাকে ঘুমাতে বলে। এই ঘটনার পরদিন সকালে তার মাথায় ব্যথা অনুভব করতে থাকে। তার মাথা ব্যথা দিন দিন বেড়েই চলল। এভাবে আর কোনো ঘটনা হয়নি, তবে তার মাথা ব্যথা ভালোর কোনো লক্ষণই দেখা দিচ্ছিল না। কিছুদিন পর একদিন জ্যোৎস্নাময় রাতে সে তার বাবার সাথে ঘুমাচ্ছিল। আবারও তার মাথায় কোনো কিছু টোকা দেওয়ার শব্দে তার ঘুম ভেঙে যায়। সে চোখ মেলেই দেখতে পেল যে মোটা সেই একই আকারের কালো বিড়াল ঘরের টিপটি পেয়ে ঠিক বাইরে চলে গেল। এবার সে সব সাহস সঞ্চয় করে তার বাবাকে আর ডাকলো না। দরজা খুলে সে বাইরে দেখতে চাইলো বিড়ালটি কোথায় যায়। দরজা খুলে রাসেল ভাই সে যে দৃশ্যটি দেখতে পায়, তার ঘরের উঠোনে দরজার বাহিরে প্রায় 20 থেকে 25টি সেম আকারের কালো বিড়াল তার দিকে জল জল চোখে ভয়ঙ্কর দৃশ্যে তাকিয়ে আছে। সে রাসেল ভাই চিৎকার করে অজ্ঞান হয়ে নিচে পড়ে যায় মাটিতে। তার বাবা উঠে তাকে বিছানায় শুয়ে দেয়। এই ঘটনার পর থেকে তার 2 দিন পর তার জ্ঞান ফিরে, এবং গায়ে তখন প্রচন্ড জ্বর ছিল। সবাই যখন ঘটনাটি জানতে চায় যে কি হয়েছিল সেই রাতে, সে কিছুই বলতে পারলো না। তার মুখ শক্ত হয়ে পাকা হয়ে যেত। তার কয়েকদিন পর তার মাকে সেই ঘটনাটি শেয়ার করে, কিন্তু তার মাথা ব্যথা প্রচন্ড বেড়েই চলল। একদিন নুরুল ইসলাম তার মাকে বলে, মা, আমি এই ব্যথা সহ্য করতে পারছি না, আমি একদিন চলে যাব, তোমাদেরকে ছেড়ে আমি চলে যাব। তো একদিন ভর দুপুর বেলা নুরুল ইসলাম তার মাকে বলে যে, আমি খাবার খাবো, আমার জন্য খাবার রেডি করো। মাকে খাবার আনতে পাঠিয়ে দিয়ে সে তার ঘরে গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর মা খাবার নিয়ে এসে যখন ওকে ডাকে, কোনো সাড়া শব্দ না পেয়ে দরজার ফাঁক দিয়ে উকি মেরে দেখে তীর থেকে তার রশিতে তার লাশটি ঝুলছে। মা চিৎকার করে সবাইকে ডেকে যখন লাশটি নিচে নামানো হলো, তখন তার গলায় হ্যাঙ্গিং এর যেই মার্কটি থাকে সেটা স্পষ্ট দেখা গেল। তো এখন সবাই ঘটনাটি আসলে কেন সুইসাইড করেছিল সেটা কোনো কারণ খুঁজে পায় না। তো ওকে যখন জানাজার জন্য গ্রামের স্কুল মাঠে নিয়ে যাওয়া হয়, তখন হঠাৎ করে একজন অপরিচিত মধ্যবয়সী হুজুর টাইপের লোক এসে তার বাবাকে বলে যে, আপনি নুরুল ইসলামের বাবা, আপনার সাথে আমার কিছু কথা ছিল। নুরুল ইসলামের বাবা শুনতে চাইলে সে বলে, আপনার বাসার পিছনে বকুল ফুল গাছ রয়েছে। নুরুল ইসলাম সেই গাছে ফুল কুড়াতে গিয়েছিল কোনো একদিন। সেখানে একটি মেয়ে জিন থাকতো সেই বকুল ফুল গাছে। নুরুল ইসলামকে পছন্দ করে এবং তাকে বিয়ে করতে চায় এবং তাকে প্রস্তাব জানায়, কিন্তু বারবার এমন প্রস্তাবে নুরুল ইসলাম রাজি হয়নি বলে একদিন তাকে প্রায় সময় ভয় দেখাতো। একদিন ওকে সরাসরি বলে দেয় যে আজ রাতেই ওকে উঠিয়ে নিয়ে যাবে এবং কেউ তা ঠেকাতে পারবে না। এই ঘটনাটি নুরুল ইসলাম মেনে নিতে পারেনি, আর সেজন্যই সুইসাইড করেছে।
এই ঘটনাটি বলে যখন জানাজার নামাজ হলো, জানাজার নামাজের পর নুরুল ইসলামের বাবা এবং সেখানে উপস্থিত যারা ঘটনাটি শুনেছিল হুজুরের কথা, সবাই হুজুর দিকে খুঁজতে থাকলো, কিন্তু কোথাও তাকে পাওয়া গেল না, কেউই তাকে দেখলো না। পরবর্তীতে নুরুল ইসলামের লাশটি দাফন করা হয় গ্রামেরই একটা পুকুর পাড়ে, পাশঝাড়, ওখানে গ্রামের কবরস্থান, সেখানে তাকে দাফন করা হয়। রাসেল ভাই, এই ছিল আমার সেকেন্ড স্টোরি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার সেকেন্ড স্টোরির জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে জাহাঙ্গীরনগর থেকে লিখেছেন মেহরাব। এছাড়াও আমরা ফেসবুকের কমেন্টের কথা বলছি। সিঙ্গাজয় লিখেছেন যে আমি ভূতকে ভয় পাই না, ভূত আমাকে ভয় পায়, আল্লাহ তাই। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি যে মেহেদি হাসান মারুফ SMS করেছেন, আই এম বিগ ফ্যান অফ ভূত FM। আমরা দুজন ফ্রেন্ড একসাথে শুনছি। এছাড়া আমাদেরকে দেখতে পাচ্ছি রুহান আহমেদ এখানে লিখেছেন আমাদের এখানে। এছাড়া সাবরিনা SMS করেছেন আমাদের এখানে SMS করেছেন দেখতে পাচ্ছি কাজী বাঁধন। ঘটনাগুলো অনেক ভালো লাগছে তার কাছে। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি সাব্বির SMS এখানে কমেন্ট করেছেন, এবং আমাদেরকে এখানে কমেন্ট করেছেন নুসরাত মিম, এবং তিনি বলছেন যে মালয়েশিয়ার যে স্টোরিটা সেটা তার কাছে ভালো লেগেছে। এবং আমাদের এখানে লিখেছেন দেখতে পাচ্ছি শারমিন সুমি, এবং তিনি লিখেছেন জাস্ট লাভ ভূত FM, আই এম রেডি টু লিসেন ভূত FM। ভূত FM তার সবসময় ভালো লাগে, সেটা বোঝা গেল। এবং আমাদের এখানে দেখতে পাচ্ছি হৃদয় এখানে লিখেছেন, এবং ফুল ভলিউম দিয়ে তিনি ব্রাহ্মণবাড়িয়া থেকে ভূত FM শুনছেন অ্যাপ দিয়ে। আপনি স্ক্রিনশট দেবেন তো। আমাদেরকে আব্দুর রহমান লিখছেন যে পটুয়াখালী থেকে তিনি শুনছেন, বন্ধুরা মিলে ওয়ান্ডারফুল। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি কবির SMS করেছেন, কবির কমেন্ট করেছেন এখানে। আমাদের এখানে কমেন্ট করেছেন দেখতে পাচ্ছি এছাড়াও রাহান আহমেদ সৈকত, এবং তিনি আমাদের সাথে আছেন এই মুহূর্তে। এছাড়া আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি এছাড়াও মানিকা রয় পঞ্চগড় থেকে। এছাড়াও আবিদুর আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি। এছাড়াও আরো অনেকেই। আপনি যদি থাকতে চান তাহলে চলে আসুন আমাদের ফেসবুক পেজে। আমাদের অ্যাড্রেস হচ্ছে ভূতফম@radiofurti. আমাদের অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.russell। এই দুটো অ্যাড্রেসে আপনি চাইলেই যে কোনো মুহূর্তে কিন্তু চলে আসতে পারেন। এখন যেটা আমরা করব সেটা হচ্ছে, আমি জানিয়ে দিই যে আমাদের স্টোরি পাঠাতে হবে, সেটা উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে কোথায় আমাদের স্টোরি পাঠাতে হবে। স্টোরি পাঠাতে হলে আমাদের অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm। এই অ্যাড্রেসটিতে চলে আসুন। আর এই অ্যাড্রেসে এসে আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করবো সরাসরি আপনারা অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। আমরা এখন যেটা করবো, আমাদের পরবর্তী অতিথির কাছে যাবো এবং তার একটা ঘটনা শুনবো। আপনার সেকেন্ড স্টোরি আমরা শুনি। নাম আর ঠিকানা বলে আবারও আপনার স্টোরিটা বলুন প্লিজ। হ্যালো এভরিওয়ান, আমি মারুফ শুভ, মিরপুর থেকে এসেছি। জি, শুনি আপনার ঘটনা। এখন আপনাদের সাথে আমি যেই ঘটনাটা শেয়ার করব সেটা আমার কাজিন আকবর রাব্বির সাথে ঘটে যাওয়া তার লাইফের একটা ভয়ানক ঘটনা। এই ঘটনাটা ঘটেছিল চিটাগংয়ে। বলে রাখি রাসেল ভাই, রাবি ভাইয়া তার অফিসিয়াল ট্যুরে অনেক জায়গায় যায়, তো এরকম ভাবে একটা ট্যুর তার ছিল চিটাগংয়ে। তো সেখানে গিয়ে তারা একটা হোটেলে উঠেছিল। তো সে আর তার কলিগ, তার সাথে একটা কলিগ ছিল তার সাথে। তো তারা সারাদিন হোটেলে থেকে রাত্রেবেলা ডিনার করে তারা রুমের মধ্যে তারা বোরিং ফিল করছিল। তো তার কলিগ তাকে বললো যে রাবি ভাই আসেন আমরা একটু বাইরে হাঁটাহাঁটি করে আসি। তখন রাত প্রায় 11:30-12টার মতো বাজে। তো তারা দুজন চলে গেল বাইরে, ভালোই বাতাস ছিল। তো হাঁটতে হাঁটতে তারা হোটেল থেকে প্রায় অনেকটা দূরে চলে আসলো রাসেল ভাই। তো হাঁটতে হাঁটতে এমন একটা রোডে চলে আসলো যে রোডের গিয়ে দেখলো তারা যে রোডের পাশে কয়েকটা পরিত্যক্ত গাড়ি রাখা আছে ওখানে। তো আমার কাজিনের যে কলিগ ছিল তার বাসা থেকে ফোন এসেছিল, তো সে ফোনে একটু বিজি ছিল। তো সে ফোনে কথা বলতে বলতে একটু সামনে চলে গেল। আর আমার ভাই রাব্বি সে ওই পরিত্যক্ত গাড়িগুলোর সামনে দাঁড়িয়ে মোবাইল টিপছিল। তো গাড়িগুলোর বর্ণনা একটু দিই। গাড়িগুলো একেবারে পরিত্যক্ত ছিল, জং পড়া, ওই চাকাগুলো পাংচার, মানে একদম পুরোপুরি পরিত্যক্ত গাড়ি যেমন হয় আর কি।
তো রাব্বি ভাই ওখানে দাঁড়িয়ে মোবাইল টিপছিল। তো কিছুক্ষণ পর সে একটা সাউন্ড পেলো যে ওই গাড়িগুলোর ভিতর থেকে মনে হচ্ছে যে কোনো একটা গাড়ির গ্লাসের মধ্যে কেউ যদি জোরে জোরে হাত দিয়ে বাড়ি দেয় যে টাইপের একটা সাউন্ড হবে, তো এই টাইপের একটা সাউন্ড সে পেলো। তো রাব্বি ভাই এই সাউন্ডটা পাওয়ার পর, মানে সাউন্ডটা 4-5 বার হয়েছিল, ধাপ 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 এরকম একটা সাউন্ড আর কি, গ্লাসের মধ্যে দিলে যে ধরনের সাউন্ড হবে আর কি। তো রাব্বি ভাই পিছনে তাকানোর পর কিছুই সে দেখলো না, দেখলো গাড়িগুলো বিভিন্ন ভাবে রাখা আছে এখানে। তো সেম ভাবে 1 থেকে 2 মিনিট পরে একই ধরনের সাউন্ড হলো গাড়িগুলোর ভিতর থেকে। এবার একটু ভয়ানক ব্যাপার ঘটলো, মানে গলার আওয়াজ পাওয়া গেল, মানে মনে হলো যে রাব্বি ভাই কেউ ডাকলো। তো এটা যখন হলো রাব্বি ভাই একটু ভয় পেল এবং তার কলিগকে সে ডাক দিল। তার কলিগ তার থেকে ভালো ডিস্টেন্সেই ছিল। তো তার কলিগ মনে করলো যে রাব্বি ভাই হয়তো বা হোটেলে যাওয়ার জন্য তাকে ডাকছে। তো তার কলিগ ফোনে বিজি ছিল, বললো ভাই আসতেছি এরকম আর কি। তো রাব্বি ভাই সে নিজেই দেখতে চলে গেল যে কে তাকে ডাক দিল গাড়িগুলোর ভিতর থেকে। তো সে যখন গাড়িগুলোর ভিতর মানে সামনে গেল, দেখলো প্রত্যেকটা গাড়ির করলো। তো এরকম ভাবে একটা গাড়ির মধ্যে সে দেখলো যে ওই রোডের যে আলোটা ছিল, ওই আলো দিয়ে বোঝা যাচ্ছিল যে ভিতরে কেউ একজন বসে রয়েছে গাড়ির ভিতরে। তো এরকম একটা রাব্বি ভাই এটা শিওর হওয়ার জন্য মোবাইলটা বের করলো পকেট থেকে, মোবাইলে লাইটটা জ্বালালো। তো লাইটটা জ্বালানোর সাথে সাথে সে গাড়ির মধ্যে লাইটটা মারার সাথে সাথে ভিতরে দেখলো ভিতরে কিছুই নেই। তো রাব্বি ভাই তখন মানে অবাক হয়ে গেল যে এই মাত্র এমন হলো একটা লোক বসে রয়েছে, এখন ভিতরে কিছুই নেই। তো সে এটা পুরোপুরি শিওর হওয়ার জন্য সে গাড়ির গেটটা খুলতে চেষ্টা করলো। মানে অনেক দিনের মানে গেটটা একটু কষ্ট করে খুলতে হলো। গেটটা যখন সে খুললো তখন সে তার লাইফের সব থেকে ভয়ানক দৃশ্য দেখলো রাসেল ভাই। সে যখন লাইটটা গাড়ির ভিতরে মারলো সিটের মধ্যে, তখন দেখলো যে একটা মানে বিভৎস চেহারার একটা লোক সেই গাড়ির ভিতরে বসে আছে, আর তার মাথাটা ঘুরে রাব্বি ভাইয়ের দিকে আর কি তাকালো। এটা দেখে রাব্বি ভাই অনেক ভয় পেয়ে যায়। তো ভয় পেয়ে সে সাথে সাথে ওখান থেকে দৌড়ে রোডের মধ্যে আসে। রোডের মধ্যে এসে তার সাথে ঘটে গেল আরেকটা ঘটনা। এসে দেখলো তার কলিগ সেই রোডের মধ্যে নেই। তো সেটা দেখার পরে তার কলিগকে সে মানে খোঁজা শুরু করলো রোডের ভিতরে। তো 2-3 মিনিট সে মানে রোডের মধ্যে দৌড়ালো, ওই সাইডে গেল, সামনে গেল, কোনো জায়গায় তার কলিগকে পাচ্ছিল না। তো সে আরো ভয় পেয়ে সে হোটেলের দিকে দৌড়ানো শুরু করলো। এমন সময় মহান আল্লাহ পাকের রহমতে তার কলিগ তাকে পিছন থেকে ডাক দিল, রাব্বি ভাই দৌড়াচ্ছেন কেন? তো এটা ডাক দেওয়ার পরে রাব্বি ভাই তখন একটু রাগান্বিত ভাবে তাকে বললো যে ভাই আপনাকে খুঁজতেছে, আপনি কই? তো সে তার কলিগ তাকে বললো যে আপনাকেও তো আমি খুঁজতেছি, এই 2 মিনিট ধরে তো আপনাকে আমি 4-5 মিনিট হয়ে গেল, তা আপনাকে তো আমি পাচ্ছি না। তখন রাব্বি ভাই বুঝে গেল যে তারা 2-3 মিনিট দুজনকে ওই রোডের মধ্যে দেখতে পাচ্ছিল না। তখন রাব্বি ভাই তার কলিগকে বললো, ভাই এই রোডটা আসলেই খারাপ, এই রোডে আর থাকা যাবে না, চলেন চলে যাই। রাব্বি ভাই তখন রাসেল ভাই রীতিমতো কাঁপছিল। তো সাথে সাথে তখন তার কলিগ তাকে রাব্বি ভাইকে মানে হোটেলে নিয়ে গেল। তারপর রাব্বি ভাই তাকে মানে পুরো ঘটনাটা তার সাথে শেয়ার করলো। উনি অসুস্থ হয়ে গেছিল রাসেল ভাই, তার অফিসের কাজ সে করতে পারেনি, পরবর্তীতে সে ঢাকায় ব্যাক করে। এই ছিল আমার ঘটনা রাসেল ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আমরা চলে যাবো একটা ছোট্ট বিরতির পরে আমরা আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউন ফর রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদপুর থেকে জুই বলছি। আমি অ্যাকচুয়ালি আমার লাইফে ঘটে যাওয়া কিছু ছোট ছোট ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। যদি ভালো লাগে আপনি শেয়ার করবেন। আমার আসলে ছোটবেলা থেকেই মানে একটু প্রবলেম আছে। আমার রাশিগত কারণে হোক বা অন্য কোনো কারণে হোক, কারণটা ছেড়ে থেকে আমার জানা নেই। বাট যদি আমি যেখানে থাকি সেটা আশেপাশে যদি অলৌকিক কিছু থাকে বা ভূত বা প্রেতাত্মা কিছু থাকে, সেগুলো আমাকে আসলে ভয় দেখানোর চেষ্টা করে। কোনো ক্ষতি করতে পারে না আলটিমেটলি, বাট ভয় দেখায় এবং আমাকে মানে জানান দিয়ে যায় যে কিছু একটা আছে এই বাসা বা এই এলাকাতে। তো
আমার নানা বাসায় যখন ছিলাম তখনও বেশ কিছু প্রবলেম ফেস করেছি। আমাদের নিজেদের বাসায় আমরা শিফট করি 2011-তে, তখনও ও বাসায় বেশ কিছু প্রবলেম আমি ফেস করি। প্রবলেম বলবো না, কিছুটা ভয় জাগনিয়া, কিছুটা অবাস্তব বলতে পারেন, কিছুটা অবিশ্বাস্য কিছু ঘটনা আমি এক্সপিরিয়েন্স করেছি। তার ছোট ছোট 2-1টি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। সেটি প্রথমটি হয়, আমি যখন প্রথম আমাদের বাসায় যখন আমরা শিফট করি, আমার বিছানাটি একদম জানালার পাশেই, আর ওখানে শুলে আমি তো ফ্লোরিং করে ঘুমাতাম তখন। তো তাকে পাশের বিল্ডিংটা, আমার ঠিক রুমের সাথে একটা বিল্ডিং, সেটা দোতলা ছিল। তো আকাশ দেখা যেত আর কি, ছাদ দেখা যেত, ছাদের উপরটা দেখা যেত জানালা দিয়ে। তো হঠাৎ একদিন রাতের বেলা ঘুম ভেঙে যায় এবং আমার মনে হয় যে কেউ হয়তো আমার দিকে তাকিয়ে আছে। প্রথম দিন আমি খুব একটা পাত্তা দিই না, বাট দ্বিতীয় দিন একই সময় ঘুম ভেঙে যাওয়াতে আমি কি মনে করে যেন জানালার দিকে তাকাই, এবং তাকিয়ে যেটা দেখি সেটা হচ্ছে ওই বাসার, মানে পাশের বাসার ওই রেলিং এর উপর থেকে দুটো চোখ আমার দিকে তাকিয়ে আছে। আমি খুবই ভয় পেয়ে যাই এবং এতটাই ভয় পাই, মানে কি করবো বুঝতে না পেরে আমি জাস্ট পর্দাটা টেনে দিয়ে আমি আমার ওই ম্যাট্রেসটা টেনে রুমের মাঝখানে নিয়ে এসে আমি ঘুমিয়ে পড়ি। পরদিন যখন আমার বাসায় বলি, আমার আব্বু এগুলোতে একদম বিশ্বাস করে না, এবং উনি একদম বিশ্বাস করলেন না আমার কথা। তার কথা একটাই, চোর বাসা হয়তো কোনো চোর বা এ ধরনের কিছু বসেছিল, যেটাই হয়তো আমার দিকে তাকিয়েছিল। তো উনি করলেন কি, সব আমার রুমের প্রত্যেকটা পর্দা একদম পিন দিয়ে পিন আপ করে দিলেন, যাতে কোনো ফাঁকা না থাকে বা আমাকে যেন দেখা না যায়, এবং আমার বিছানার পজিশনটা চেঞ্জ করে দেন। তো আমি এটা নিয়ে আর মাথা ঘামাই না। যদিও আমার মনে হচ্ছিল যে আমি অন্য কিছুই দেখেছি, ওটা যায় ছিল, মানুষ ছিল না, কিন্তু আমি এটা নিয়ে আর বাড়াইনি। এরপরে 2-3 মাস কেটে যায়, তেমন কোনো প্রবলেম হয় না। এর মধ্যে বলে রাখি, আমার আব্বু অসুস্থ হয়ে যান, ওনার হার্টে 2টা ব্লক ধরা পড়ে এবং ইমিডিয়েটলি রিং পরাতে বলা হয় আর কি। তো ওনাকে রিং পরাতে যখন নিয়ে যাওয়া হয়, তখন আমি আমাদের বাসায় একাই ছিলাম। আমার ভাইয়া এবং আমার আম্মু আমার বাবার সাথে যায়, এবং ওখানে 3 দিন ছিল। 3 দিন আমি আমার বাসায় একা ছিলাম। তো বাসার পাশেই আমার নানা বাসা, খুব বেশি দূরে না, এই কারণে কোনো প্রবলেম ছিল না বিধায় আমি বাসায় রয়ে যাই। তো যাই হোক, আমাদের বিল্ডিং এ তখন কাজ চলছিল, পুরো বিল্ডিং খালি রেখে সবাই যাওয়াটা অ্যাকচুয়ালি সম্ভব ছিল না আমাদের পক্ষে। তো যেদিন বাবাকে নিয়ে যাই হসপিটালে, সেদিন আমি ইউনিভার্সিটিতে যাই, ওদিন আমার এক্সাম ছিল। তো আমি এক্সাম দিয়ে বাসায় ফিরতে ফিরতে আমার একটু দেরি হয়, সন্ধ্যা পার হয়ে যায়, 8টা 8:30 বেজে যায়। তো আমি যথারীতি দরজার লক খুলে ভিতরে ঢুকি। ঢোকার পরে দেখি যে ঘরের টিভিটা চলছে এবং আব্বু তার সামনে বসা, এবং অ্যাজ ইউজুয়াল সে মাথা ঘুরিয়ে ঘড়ির দিকে তাকিয়ে আবার ঘুরে আমার দিকে তাকিয়ে বললো যে আজকেও এত দেরি করলে কেন, প্রতিদিন এত দেরি করলে তো টেনশন হয়। তা আমি নর্মাল সাধারণত দেরি করলে আব্বু এটা বলি। আমি কিছু না বলে ঘরে দরজা লাগিয়ে ঘরে ঢুকে আমার রুমের দরজাটা বন্ধ করে দিলাম ড্রেস চেঞ্জ করার জন্য। হঠাৎ করে আমার মাথায় আসলো যে বাসায় তো কেউ নেই, আব্বুকে তো হসপিটালে নিয়ে গেছে, তাহলে আব্বু এখানে কিভাবে আসলো? আমি জাস্ট সাথে সাথে দরজাটা খুলে বের হয়ে আসি আমার রুমের, এবং বের হয়ে যেটা দেখতে পাই যে ড্রয়িং রুমের টিভিটাও অফ, টিভিটাও চলছে না, লাইটটা চলছে, ফ্যানটা চলছে, কিন্তু টিভিটা অফ, এবং রুমে কেউ নেই অ্যাজ ইউজুয়াল, কারণ বাসায় কারো থাকার কথা না। আমি খুব ভয় পেয়ে যাই, কিন্তু মানে মনে মনে সাহস দিই যে হয়তো আমার হ্যালোসিনেশন হয়েছে, সারাদিন টায়ার্ড ছিলাম, আব্বুর অপারেশন পরদিন রিং পরানো হবে, একটু ক্রিটিক্যাল, এটা নিয়ে টেনশন করছিলাম, এই জন্য হয়তো অবচেতন মনে আব্বুকে এক্সপেক্ট করছিলাম, এই কারণে দেখেছি। তো এটা নিয়ে আমি আর মাথা ঘামাই না। আমার মাকে বলি, আমার মা সেটা বলে অনেক পরে, অবশ্য তখন বলি না। তো যাই হোক, তো এরপরে ওই বাসাতে প্রায় আমার রুমে কোনো ছোট বাচ্চা আসলে তাদের প্রবলেম হয়, তারা ঘুমাতে পারে না, কিছু কিছু আমি ভয় পাই। আমি কিছু একটা ফিল করি, আমার রুমে না, সেটা পাশের বিল্ডিং এ, কিন্তু আমার কোনো প্রবলেম হয় না। তো একদিন আমাদের বাসায়, তার বেশ কিছুদিন পরের ঘটনা, আমি একদিন ছাদে গিয়েছি। ছাদে গিয়ে আমি আমার খুব ভালো লাগে, আমাদের বাসাটা 7 তলার ছাদে, মানে ছাদটা 7 তলা আর কি। তো ওখান থেকে মোটামুটি সাভার এরিয়ার অর্ধেকটা দেখা যায়, বকশী নদীটা দেখা যায়। আমার ভিউটা খুব পছন্দ। তো আমি বিকাল সময় সুযোগ পেলে ওখানে গিয়ে চিলেকোঠার উপরে উঠে বসে থাকি। তো সেদিন আর চিলেকোঠার উপরে বসে নিয়ে আজান দিয়ে দিবে মাগরিবের, আমি নিচেই একটু হাঁটাহাঁটি করছিলাম ছাদে। তো হঠাৎ ঘুরে মনে হলো কি যে কেউ যেন আমার দিকে তাকিয়ে আছে। আমি ঘুরলাম, ঘুরে দেখলাম যে আমি যে জায়গাটাতে বসে থাকি সেই জায়গাটাতে একটা লোক বলবো, বড় বড়, বেশ বড় সড়ো, সে পা ভেঙে বসে, 2 গাল হাঁটুর উপর 2 হাত রেখে 2 গালে হাত দিয়ে বসে আমার দিকে এক পলক দৃষ্টিতে তাকিয়ে আছে। তো আমি দেখে একটু থতমত খেয়ে যাই যে এটা কে। ছাদে এই সময় আমি ছাড়া আর কারো থাকার কথা না, এবং আমি যখন ছাদে যাব, আমাদের ছাদটা
একটু লক করা থাকে, ছাদে ওঠার কারো পারমিশন নেই। যদি কারো প্রয়োজন হয় সে আমাদের কাছে চাবি নিয়ে এসে ছাদে ওঠে। তো ইনিকে আমি এটা চিন্তা করতে করতেই আমি আবার ঘুরে ছাদের অন্য পাশে চলে যাই। অন্য পাশ থেকে আবার যখন ঘুরে এই পাশে আসি তখন দেখি যে অ্যাকচুয়ালি ছাদে কেউ নেই, এবং ঠিক সেই সময় মাগরিব আজানটা দিয়ে দেয় এবং আমি মোটামুটি বলতে গেলে ভয়ে ছুটে আমি বাসায় চলে যাই নিচে তালা লাগিয়ে। তো পরবর্তীতে আমি গিয়ে যখন আমার মাকে বলি, আমার মা খুব চিল্লাচিল্লি করে, বলে যে কেন তুমি সন্ধ্যা পর্যন্ত ছাদে থাকো, এগুলো ভালো না। তো আমি আর কোনো কিছু বলিনি, তারপর চলে আসি। তো বেশ কিছুদিন পরে জানা যায় যে আমাদের 6 তলায় যে রেন্টার ছিল ওনার ওয়াইফের তো প্রবলেম আছে, ওনাকে বেশ শক্ত কিছু তাবিজ দিয়ে ওনার ওয়াইফকে ঠিক রাখা হয়। তাবিজ ছুটে গেলে বা তাবিজ হারিয়ে গেলে উনি সেন্সলেস অবস্থায় থাকে, 10 দিন 12 দিন ওনার সেন্স ফিরে না, এবং সেটা একটি জিনের আছর আছে ওনার উপরে। তো ওই ভাবির সাথে কথা বলে জানতে পারে যে ওই জিনটা তিনি যেখানে থাকেন সেই বাসায় যেহেতু বন্ধ করা, বাসায় ঢুকতে পারে না, তো উনি বাসার আশেপাশে জিনটা ঘোরাফেরা করে সবসময়। ভাবি আমার কাছে শুনে এবং ভাবির বোন আমার কাছে সবকিছু শুনে ওনারা বললেন যে ভাবি তো ওনাকে প্রায় দিনই দেখেন, তো উনি ওনার মানে গরমটা বা ওনার বর্ণনাটা শুনে বললেন যে ওনার সেই দিনটাই হয়তো ছাদে বসেছিল। তো আমাকে বললেন যে যেহেতু আপনি দেখেছেন একবার, আপনি আর ছাদে যায় না, সে আপনার ক্ষতি করতে পারে। তো তারপর থেকে আমি আর ছাদে যাই না, প্রায় 2 বছর হয়ে গেল আমি আর কি ছাদে যাই না। এখন অবশ্য আমি আমার শ্বশুর বাড়িতে থাকি মোহাম্মদপুরে। এখানেও আমার সাথে বেশ কিছু ঘটনা আমি এক্সপিরিয়েন্স করেছি, সেটা অন্য আরেকদিন সময় করে আপনাদেরকে বলবো। এই ছিল আমার ঘটনাগুলো, আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ। Bhoot FM, the night comes alive with Gramin Phone. Yes, the night comes alive with Gramin Phone. শুনছেন সবসময় Bhoot FM। আমি রাসেল আছি সাথে, এবং একটার পর একটা দারুণ দারুণ ঘটনা শুনছি আমরা। এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের পরবর্তী অতিথির কাছে যাব। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। হ্যালো লিসেনার্স, আমি সিজান, এসেছি মিরপুর থেকে। ওকে, একটু কাছে এসে কথা বলতে হবে। হ্যাঁ জি বল। জি, সো আমার হোম টাউন গাজীপুর। আমি গাজীপুরের একটি হসপিটালের স্টোরি আপনাদের সাথে শেয়ার করব। তো হসপিটালটি অনেক পুরনো ছিল এবং হসপিটালটি একটি শ্মশানের উপর নির্মিত। তো আগে ওখানে শ্মশান ছিল। তো হসপিটালের যে ওল্ড বিল্ডিং ছিল, তো সেখানে ফিমেল পেশেন্ট ওয়ার্ডে তো প্রায় একটি ঘটনা ঘটতো। রাতের বেলা দেখা যেত একটি কালো বিড়াল পেশেন্টের বেডে শুয়ে আছে, এবং অনেক পেশেন্টই এটা ফেস করেছে। তো পেশেন্ট যখন দেখতো বিড়ালটিকে এবং সিকিউরিটি কল করতো, বাট সিকিউরিটি সার্চ করে ওখানে কিছু পায়নি। এবং আরেকদিন 2 জন স্টাফ ডিউটি করতেছিল, তো ওরা রাতের বেলা লক্ষ্য করলো কে যেন দরজায় নক করতেছে, খুব কড়া নাড়তেছে। তো ওরা সিকিউরিটিকে কল করলো, মনে করলো যে কোনো পেশেন্ট এসেছে, বাট দেখা গেল ওখানে কোনো পেশেন্ট ছিল না। এবং আবার যখন নক করতেছে, তো ওরা দরজা যখন খুললো তখন দরজার সাইডে সেম কালো বিড়ালটিকে দেখতে পেল। তো এটা ছিল ওল্ড বিল্ডিং এর স্টোরি। তো রিসেন্টলি ওখানে নতুন করে ক্যাম্পাসটা করা হয় এবং নতুন অনেক বিল্ডিং করা হয়। তো নিউ বিল্ডিং এর একটা স্টোরি আপনাদের সাথে শেয়ার করছি। তো নিউ বিল্ডিং এ যে অটি রুম ছিল, সেই অটি রুমটি ডোর ওপেন করলেই বিশাল একটি করিডোর পড়তো, এবং করিডোরের বাম পাশে ছিল একটি লেবার রুম এবং একটি কমন রুম। তো একজন স্টাফ ওখানে কমন রুমটা ইউজ করে, এবং যখন বের হবে তখন দেখতে পায় একটি সাদা আলখেল্লা পরা একজন লোক ওনার দিকে তেড়ে আসছে। সো উনি অনেক ভয় পেয়ে যায়, কারণ ওখানে কেউ প্রবেশ করতে পারতো না, শুধুমাত্র সিলেক্টেড পার্সন ছাড়া, রেস্ট্রিক্টেড ছিল অনেক। তো উনি চিৎকার দিয়ে ওঠে এবং সেন্সলেস হয়ে যায়। তো সিকিউরিটি এসে ওখানে অনেক সার্চ করে কিন্তু কাউকেই পায় না। তো আরেকদিন রাতের বেলা সেম কাহিনী, স্টাফ লেবার রুমটা যখন ইউজ করবে তখন উনি বের হচ্ছে লেবার রুম থেকে। তো উনি নোটিস করলো যে ওটি রুমের পাশেই একটি সেম আলখেল্লা পরা একজন সাদা লোক, উনি লম্বা ছিল অনেক, তো কি যেন বসে একটা খাচ্ছে। তো উনি অনেক ভয় পায়, তো পরে চিৎকার দিয়ে ওঠে এবং সিকিউরিটিকে কল করে। তো সিকিউরিটি এসে আসলে কোনো কিছু পায় না। তো এই ছিল আমার স্টোরি। থ্যাংক ইউ।
অনেক ধন্যবাদ আপনাকে আপনার স্টোরির জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার স্টোরি শুনবো আমরা। হাই, আমি কাজী সাউদ হাসান সোহেল। জি, আপনার ঘটনা। আমি আসছি ক্রিকেট নিকেতন থেকে। আমার ঘটনাটি ঘটে 2007 সালে। এয়ারপোর্টের পাশের বেরিবাদে। সেদিন রাত্র 9টা বাজবে, আমি আর আমার 2 বন্ধু মিলে বেরিবাদে হাঁটতে যাই। এমনিতে বেরিবাদে রেগুলারই অনেক মানুষ হাঁটতে যায়, কম বেশ অনেক লোকই সন্ধ্যার পরও থাকে, কিন্তু সেদিন কেউ ছিল না, শুধু আমরা 3 জনই ছিলাম। আর যত সম্ভব অমাবস্যা ছিল, কারণ গুটগুটে অন্ধকার ছিল, কোনো চাঁদ ছিল না। তো একটা সময় আগে রাসেল ভাই বলে রাখি, আমাদের বেরিবাদের রোডটার দক্ষিণ আর উত্তর দিকে মুখ করা। উত্তর সাইডটা গেছে আপনার এয়ারপোর্টের ঢোকার রাস্তা, আর দক্ষিণ সাইডটা গেছে ক্যান্টনমেন্টের ঢোকার রাস্তা। আর পশ্চিম সাইডে একটি এয়ারপোর্টের বাউন্ডারি আছে, বাউন্ডারির পাশে একটা বিশাল পুকুর আছে। তো পুকুরের পাশে, এটা এয়ারপোর্টের ভিতরে, পুকুরের পাশে একটি চিতাখোলা আছে, এটা পরিত্যক্ত এখন। একসময় সিভিল এভিয়েশনের এই হিন্দু স্টাফ যারা ছিল তাদেরকে ওইখানে পুরানো হতো, এখন অবশ্য হয় না। তো যে ক্যান্টনমেন্টের দিকে দক্ষিণ সাইডে যে রাস্তাটা গেছে, আমরা সেই রাস্তা ধরে দক্ষিণ দিকে যাই 3 জনই। ওইখানে আরেকটা ছোট পুকুর আছে, এটা হাতের বাম সাইডের রাস্তার। তো আমি আর আমার 2 বন্ধু মিলে ওই পুকুরের পাশে যাই। যার পরে ওইখানটায় আমরা বসি। বসার পরে হঠাৎ আমি বলি যে চল আগুন জ্বালাই। এটা বলে আমি কিছু খড়কুটা বা কাগজ টোকাতে গেলাম সাইডে। যাওয়ার পর আমি পশ্চিম দিকে মুখ করা ছিলাম, আমার পিছন সাইডে ছিল পুকুরটা। তো হঠাৎই আমরা আর কি কেমন পুকুরে গোসল করলে যেরকম একটা শব্দ হয়, ঝুমঝুম, এরকম একটা শব্দ শুনতে পাই। তো আমার পাশে কিছু বিন্না ছোঁয়া ছিল, মানে বড় বড় ঘাসের মতো, সেগুলো হঠাৎ দেখি নেমে যায়, মানে কেউ হেঁটে গেলে যেরকম ঘাসগুলো নেমে যায় ওই রকম। তারপর তখন একটু মনে ভয় লাগে, আমাদের 3 জনের মনে একটু ভয় লাগে। তো আমরা জুতো খুলে বসে আসছিলাম ওইখানে। তো হঠাৎ দেখি পানিগুলো অনেক জোরে শব্দ হচ্ছে, যেমন কেউ লাফাচ্ছে পানির ভিতরে, কাউকে দেখা যাচ্ছে না অবশ্য। তো এটা দেখে আমরা 3 জনেই ওইখান থেকে ভয়ে দৌড় দিয়ে পুকুর থেকে অনেকটা দূরে যখন যাই, যাওয়ার পর ওইখানে গিয়ে থামার পরে মানে প্রচন্ড ভয়ে আমরা হাত পা কাঁপতেছিল 3 জনের। তো পিছনে ফিরে যখন তাকাই, আমরা যে জায়গাটায় বসা ছিলাম রাসেল ভাই, ঠিক সেই জায়গাটাতেই বিশাল আকৃতি, মানুষের মতন দেখতে, মানে ছায়ারূপী। ছায়া যেমন অন্ধকার হয়, সেটা অন্ধকার না, মানে কালো না, সাদা, ফকফকা সাদা, অন্ধকারের ভিতরে স্পষ্ট বোঝা যাচ্ছে। দেখি ওইখান থেকে যে দেয়ালের উপরে পুকুর পার হয়ে যে চিতাখোলাটা, ওইখানে চোখের পলকে চলে যায়। ওখানে যাওয়ার পরে সাথে সাথে ভ্যানিশ হয়ে যায় রাসেল ভাই। এই ছিল আমার ঘটনা। আজ ওই ঘটনার পর থেকে আজ পর্যন্ত আমি সন্ধ্যার পরে ওইদিকে আরো যাইনি। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে ধন্যবাদ। তো এই ছিল আমাদের অতিথিদের ঘটনা। আমার কাছে আরো ইমেল রয়েছে, সেগুলো আমরা পড়বো, তবে আমি একটু SMS পড়তে চাই। তার আগে আমাদেরকে যারা SMS করছেন দিতে পাচ্ছি। FM সাদমান আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন যে গিভ মি দ্য লিংক অফ ফুর্তি অ্যাপ। ফুর্তি অ্যাপের জন্য যেটা কথা হবে, আপনার iOS বা আপনার অ্যান্ড্রয়েড থেকে আপনি চলে যাবেন আপনার অ্যাপ স্টোরে বা গুগল প্লেতে, এবং সেখানে গিয়ে জাস্ট টাইপ করতে হবে আপনাকে রেডিও ফুর্তি। দেখবেন যে আপনি অ্যাপটি পেয়ে গেছেন, এবং বিউটিফুল অ্যাপ, জাস্ট আপনি ডাউনলোড করুন ফ্রি। সো বুঝতেই পারছেন যে ইটস ভেরি ইজি, আপনি যে দেখলেই বুঝতে পারবেন আর কি। পিউর রহমান বাগেরহাট থেকে আমাদের SMS করেছেন এবং তিনি বলেন সত্যি আজকে খুব ভালো হলো। অন্না কবির আমাদের SMS করেছেন, এডিতে আমাদের SMS করেছেন ময়মনসিংহ সিং থেকে, ইমেইল গুলো বেশি ভালো লাগছে। নাজমুস সাকিব সামি আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন 3 উইকস পরে শুনছেন, ওয়েলকাম ব্যাক। আশা করছি এখন থেকে রেগুলার আপনি পেয়ে যাবেন, আমাদেরকে পেয়ে যাবো আপনাকে। শুভ্র আমাদের SMS করেছেন, লাস্ট উইকের ভূত FM শুনি নাই, মনটা খুব খারাপ ছিল তাই, বাট আজকের ঘটনাগুলো ভালো লেগেছে তার কাছে। নাইম খান আমাদের বরিশাল থেকে SMS করেছেন এবং তিনি বলছেন যে ইমেলটা খুবই ভয়ের ছিল। হাসান খান আমাদের বিশ্বনাথ সিলেট থেকে SMS করেছেন, লিখেছেন আই লাভ ভূত FM। রায়হান রাজু
রাজবাড়ী থেকে SMS করেছেন, জিলান হাসনাত নাটোর থেকে SMS করেছেন, রাতুল ময়মনসিংহ থেকে SMS করেছেন, মাসুম বিল্লাহ রাজশাহী থেকে SMS করেছেন, নীরব রিয়াজ রামিম SMS করেছেন ফুলবাড়িয়া থেকে। এছাড়াও শোয়েব বলছে গলা শুকিয়ে গেছে, পানি খাবো বাট বেড থেকে নামতে পারছি না। আমাদেরকে উৎস SMS করেছেন দীপ্ত ধানমন্ডি 15 থেকে, অনেক ভয় পাচ্ছেন তারা। সাব্বির আমাদের SMS করেছেন বাহার খিলগাঁও থেকে। এছাড়াও রূপা খুলনা থেকে আমাদের SMS করেছেন। অন্তু আমাদের বলছেন 2টা ইমেল অনেক ভয়ের ছিল। জিৎ আমাদের SMS করেছেন SI তৌহিদ কক্সবাজার থেকে। এছাড়াও নিশাদ ঈশ্বরদী থেকে SMS করেছেন, লাস্ট স্টোরিটা অনেক ভালো ছিল। মারিয়া মিরপুর থেকে আমাদের SMS করেছেন। নাইমা খান আমাদের SMS করেছেন বরিশাল থেকে। এছাড়াও রায়হান বাজিতপুর থেকে SMS করেছেন। মাসুম আমাদের SMS করেছেন আমাদেরকে আরো অনেকেই। তো যাই হোক, আমরা একটা ছোট্ট বিরতিতে চলে যাব এবং বিরতির পরে আবারও ফিরে আসবো আপনাদের কাছে ঘটনা নিয়ে। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Yes, the night comes live with Gramophone শুনছেন সবসময় রেডিও ফুর্তি 8.2 FM। আমি রাসেল আছি সাথে এবং চলছে ভূত FM। আর সেই সাথে I have a very good news for you. Finally, Burger King is here in Bangladesh. বাংলাদেশে এই প্রথম বিশ্ব জুড়ে হোম অফ ওয়ার্পার হিসেবে জনপ্রিয় কুইক সার্ভিস রেস্টুরেন্ট বার্গার কিং বনানীতে 11 নম্বরে আজকে থেকে যাত্রা শুরু করলো তাদের, এবং আজকে 3টায় অফিসিয়ালি তারা ওপেন করেছে তাদের আউটলেট। অ্যান্ড বার্গার কিং এর ওয়ার্ল্ড ফেমাস ফ্লেম গ্রিলড ওয়ার্পার এবং বিভিন্ন সিগনেচার রেসিপিস সহ আরো অনেক মজার আইটেমস এখন থেকে এনজয় করতে পারবো আমরা যারা ফুড লাভার্স তারা। এবং বার্গার কিং এর গ্র্যান্ড ওপেনিং এ প্রিপারেশন শেষ হয়ে গেছে বনানী 11 নম্বরে। এবং আপনারা যারা উত্তরা অথবা ধানমন্ডি অথবা বসুন্ধরা রয়েছে তাদের মন খারাপের কোনো কারণ নেই। ভেরি সুন বার্গার কিং উইল বি দেয়ার অ্যান্ড সো ইটস টাইম ফর সাম ওভার এক্সাইটমেন্ট, রাইট? সো আমি চলে যাবো এখন একটা ছোট্ট ঘটনায়, এবং সেই ঘটনাটি পাঠিয়েছেন আমাদের কাছে আমাদেরই একজন অতিথি এবং আমাদের একজন লিসেনার, এবং তার ঘটনাটা আমরা ঠিক তিনি যেভাবে লিখেছেন তাই সেভাবে পড়ে শোনাবো। তিনি আজকে স্টুডিওতে আসতে পারেননি, বাট তার ঘটনাটা আমরা পড়ে শোনাচ্ছি। আমাদেরকে এটা লিখেছেন, আমি নামটা সবার পরেই পড়ি কারণ জানি না পরে অনেকে নাম উপরে দিয়ে পরে বলেন যে নাম বলা যাবে না। আমি ভূত FM, হ্যালো রাসেল ভাই, আমি ভূত FM একজন অনেক বড় ফ্যান অ্যাজ ওয়েল অ্যাজ ভেরি রেগুলার লিসনার। এভরি ফ্রাইডে এইটার জন্য ওয়েট করি। অ্যান্ড ভেরি সরি স্টুডিওতে আসা সম্ভব হচ্ছে না ডিউ টু সাম প্রবলেমস। অ্যান্ড কিছুদিন আগে আমার একটা বড় কাজিন ব্রাদার বাসায় এসেছিল অ্যান্ড তার কাছ থেকে অনেক বেশি অদ্ভুত একটি ঘটনা শুনতে পাই আজ, যা আপনাদের সাথে শেয়ার করব। আমার ভাইয়া একজন বিজনেসম্যান অ্যান্ড সেজন্য তাকে প্রায় ঢাকার বাইরে যেতে হয়। একদিন এমন এক বিজনেস পারপাসে তাকে কক্সবাজার যেতে হয় এবং সারা দিনের কাজ ভাইয়া শেষ করে হোটেলে ফেরেন, এবং সেই হোটেলেই হলো ভাইয়ার জীবনের সব থেকে অবিশ্বাস্য কিছু জিনিস। ভাইয়াও আমার মতো ভূত FM এর ফ্যান, তাই সে ভূত FM ডাউনলোড করে শুনছিল মোবাইল থেকে। অ্যান্ড সে ওয়াশরুমে যায়, সে মুখ ধুচ্ছিল, ভাইয়ার আয়নার দিকে তাকালো এবং এমন এক জিনিস দেখলো যা তার জীবনে কখনোই সে চাইবে না আবারও দেখতে। সে দেখলো যে বাথরুমের জানালা থেকে একটা বাচ্চা মেয়ের ভয়ঙ্কর মাথা তার দিকে চেয়ে আছে, অর্থাৎ যে ভেন্টিলেশনের জায়গা সেটা কথা নিশ্চয়ই বুঝতে যাচ্ছেন, যে আয়নার রিফ্লেকশনে দেখা যাচ্ছে। ভাইয়া পেছনে তাকিয়ে দেখে কেউ নেই, আবারও আয়নায় তাকালো এবং একই জিনিস। ভাইয়া তাড়াতাড়ি বাথরুম থেকে বের হয়ে লাইট অফ করে বিছানাতে শুয়ে ঘুমানোর চেষ্টা করে, আর সেই মুহূর্তে বাথরুম থেকে জোরে জোরে কেউ নক করছে এমন একটি সাউন্ড আসছিল। নকের সাউন্ড ধীরে 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 বাড়তে থাকলো অ্যান্ড বুঝতেই পারছেন যে নক কেমন হয়, এবং এরকম ভাবে যদি কেউ নক করে ক্রমাগত, এবং সেই নকটি শুনতে পাচ্ছিল এবং ভাইয়া অনেক ভয় পাচ্ছিল এবং দোয়া পড়ছিল। অ্যান্ড তখনই সাউন্ডটা বন্ধ হয়ে যায়। কিন্তু
রাতটাও ভাইয়া অনেক ভয় পাচ্ছিল এবং সে ফিল করতে পারছিল যে তার বেডের পেছনের দিকের জানালার দিকে কেউ তাকিয়ে নিঃশ্বাস নিচ্ছে। কাছেই ভাইয়া ঘুমাচ্ছিল এবং তখন দেখলো যে সেই বাচ্চা ভাইয়া উঠে বসে এবং তখনই দেখলো যে বাচ্চা মেয়ে ভাইয়ার পায়ের সামনে দাঁড়িয়ে আছে। ভাইয়া তারপর জ্ঞান হারিয়ে ফেলে এবং সকালে হোটেল হতেই ভাইয়া সেই হোটেল থেকে দ্রুত চলে যাওয়ার ব্যবস্থা করে। পরে শোনা যায় যে ওই হোটেলের রুমে প্রায় এমন ছোট মেয়ে বাচ্চার কান্নার শব্দ শোনা যায় বা দেখতে পাওয়া যায়। ভাইয়ার পরে বেশ কিছুদিন প্রচুর জ্বর ছিল এবং সুস্থ হওয়ার পর ভাইয়া একটু সাহস করে আবার সেই হোটেলে যায় এবং জানার জন্য যে এমনটা তার সাথে শুধু হয়েছে কিনা, এবং ওখানকার এক কেয়ারটেকার ভাইয়াকে জানাতে পারে যে সেই রুমটা একটি কাপল তাদের 6 বছরের একটি মেয়ে থাকতে এসেছিল এবং বেশ কিছুদিন সেখানে তারা থাকে এবং সেইখানেই ছোট মেয়ে বাচ্চাটির আনন্যাচারাল একটা ডেথ হয়। তবে সেই মেয়ের আত্মাই সেটা ছিল কিনা ভাইয়ার সামনে দেখা দিয়েছিল যেটা, এবং ভাইয়া এই ঘটনার পর প্রায় সিক থাকে এবং ভাইয়ার কোনো দিনও এই ঘটনা কারো সাথে ভাইয়া কখনো শেয়ার করে না। আমার সাথে করেছে অ্যান্ড আমি আপনাদের সাথে শেয়ার করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে এই ঘটনাটা আপনি শেয়ার করেছেন, এবং আমি জানি যে আরো অনেকের কাছে হয়তো এরকম ধরনের ঘটনা রয়েছে, সেই ঘটনাগুলো চাইলে আপনিও শেয়ার করতে পারেন। সেজন্য আমাদের ইমেল অ্যাড্রেসটা মনে রাখতে হবে, which is bhutfm@radiofurti.fm, BHWTFM@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করবো যে অডিও ক্লিপ সরাসরি পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে, এবং অডিও ক্লিপ পাঠানোর অ্যাড্রেসও কিন্তু এই একটাই, এবং সেখানে আমরা অপেক্ষায় থাকবো আপনাদের অডিও ক্লিপের জন্য। আর যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে ফেসবুকে লিখছেন, আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের সঙ্গে কিন্তু এই মুহূর্তে ফেসবুকে আছেন এবং ভবিষ্যতেও থাকতে পারবেন, সেজন্য আমি লিঙ্কটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে আমাদের ফেসবুকের লিঙ্কটা হচ্ছে www.facebook.com/bhutfm.russell and www.facebook.com/radio.furti। এই দুটো জায়গায় যেয়ে কিন্তু আপনি আপনার কথা লিখতেই পারেন, জানাতেই পারেন আমাদেরকে। তো আমাদের আজকে যারা এই মুহূর্তে এখনো ফেসবুকে আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সাথে লিখে যাচ্ছেন, কথা বলছেন, তাদের দু একটা কমেন্ট আমরা পড়তে পারি অবশ্যই এখনো, এবং আমি সেই কমেন্টগুলো দিয়ে আজকে শেষ করতে চাই আমাদের আজকের ভূত এফএম। খুব ভালো লাগছে ভাইয়া ইকবাল হোসেন আমাদের লিখেছেন, পাভেল আহমেদ আমার সাথে আছেন, আমার কিছু স্টোরি আছে কিন্তু কিভাবে শেয়ার করবো। ঠিক আপনি যেখানে লিখছেন তার উপরে দেখেন, অর্থাৎ ফেসবুকের এই পেজে আছে সেন্ড ইমেল, এই সেন্ড ইমেইলে গিয়ে আপনি ঘটনা পাঠিয়ে দিতে পারেন, এবং আপনি চাইলে আমাদেরকে সরাসরি ঘটনা পাঠাতে পারেন। একটু আগে যে অ্যাড্রেস বললাম সেখানেও ভূত এফএম radiofurti.fm। আসলে স্টোরিগুলো ভালো লাগছে, থ্যাংক ইউ ভেরি মাচ, যাদের কাছে ভালো লাগছে। খুব ভালো লাগছে ভাইয়া লিখেছেন ইকবাল হোসেন, এছাড়াও শরীফুল ইসলাম শফিউল আমাদের গাজীপুর থেকে SMS করেছেন আমাদেরকে। রিয়াজুল ইসলাম লিখেছেন যে হোটেলের ঘটনা শুনে খুব ভয় লাগছে এবং তিনি অ্যাপ দিয়ে শুনছেন, অ্যাপের ছবি আপ করেছেন। টুটুল নাসির আমাদের সঙ্গে আছেন, আমাদের আরজে রনি পাল আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি। এছাড়াও অমি সরকার এবং আমাদের সঙ্গে রয়েছেন তিনি এবং আরিফ দুজন মিলে শুনছেন আমাদেরকে। এছাড়া আমাদের সাথে রয়েছেন ফরচুনেট বয় পলাশ এবং তিনিও একটা অ্যাপের ছবি আপ করেছেন। রানা আমাদের সাথে লিখছেন নাইস। এমডি আলমগীর হোসাইন আমাদের সাথে আছেন, আমাদের সঙ্গে আছেন শিমুল। এছাড়া আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি এই মুহূর্তে আশিকুর রহমান। এছাড়া আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি এই মুহূর্তে আবির খান, আমাদের সঙ্গে রয়েছেন মোহাম্মদ ইকবাল হোসেন। এছাড়াও আপন আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও আরো অনেকেই, যেমন সুইটি ইসলাম পাপড়ি। এছাড়া আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি রনি আহমেদ আমাদের সাথে আছেন, আরমান। এছাড়াও আমাদের সাথে রয়েছেন জয় বিশ্বাস সহ আরো অনেকে। আপনি যদি থাকতে চান তাহলে চলে আসতে পারেন কিন্তু এই পেজে, কারণ আমরা সারা বছর এবং প্রতিটা সপ্তাহেই এই পেজে কিন্তু আমরা সব সময় রয়েছি, রাইট? আমাদের সাথে এছাড়াও দেখতে পাচ্ছি আরো অনেকেই আমাদের রেডিও ফুর্তি যে পেজ আছে সেখানেও লিখছেন এবং লিখেছেন। আমাদের এখানে দেখতে পাচ্ছি হৃদয় আহমেদ লিখেছেন, আমাদের এখানে আরিয়ান জোহান আমাদের এখানে আছেন, আমাদের সাথে রয়েছেন আবু তাহের। এছাড়া আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি মেহরাব ইবনে সিনা, ঘুড়ির পাইলট আমাদের সাথে রয়েছেন, পাভেল হুসাইন আছেন আমাদের সঙ্গে,
রাজু আহমেদ আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন মিস্টার আরাফাত, এছাড়াও আমাদের সাথে রয়েছেন আকাশ, আমাদের সাথে রয়েছেন জিলান, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি রাহুল, জিৎ সহ আরো অনেকে। সো কেমন লাগলো আজকের এপিসোডটা তো আপনারা জানিয়ে দিলেন। আমরা আশা করব যে আগামী সপ্তাহে আপনাদের জমজমাট একটা এপিসোড উপহার দিতে পারবো, এবং সেই জন্য চাই আপনাদের ইমেইল, প্রচুর পরিমাণের ইমেইল, এবং আপনাদের রেডিও ফুর্তিতে প্রত্যেককে আমি আগাম আমন্ত্রণ জানিয়ে রাখলাম, কারণ আপনারা আসলেই ভূত এফএম আরো বেশি জমজমাট হয়ে ওঠে। সুতরাং কে কে আসতে চান সেটা অবশ্যই আমাকে জানাবেন। আর আজকের মতো এখানে আমাকে শেষ করতে হচ্ছে, কথা হবে আবারও আগামী শুক্রবার। সেই পর্যন্ত আশা করছি আগামী শুক্রবার রাত 11:59 আবার যখন চলে আসবো, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন, এবং আশা করব যে মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকবেন। আর যেতে যেতে বলে দিই আরো একবার আপনাদেরকে, যেটা খুবই জরুরি কথা, সেটা হচ্ছে যে আমাদের অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, আমাদের ইমেল অ্যাড্রেস, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আজকের মতো এখানেই শেষ করছি এবং আশা করছি আগামীতে আবারও কথা হবে। আজকের মতো এখানেই, টাটা।